হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমি সর্বজিৎ এবং জিকে একাডেমি চ্যানেলে আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মডার্ন হিস্ট্রির ওপরে আমরা এর আগের দিনে লেটার মুঘল বা মুঘল সাম্রাজ্যের পরবর্তী যারা শাসক তাদের সম্পর্কে দেখে এসেছি এবং মুঘল সাম্রাজ্য অ্যাকচুয়ালি কেন পতন হয়ে গেছিল সেই কারণগুলো আমরা দেখে এসেছি। তো আগের দিনের ভিডিওটা এই চ্যানেলের প্লেলিস্টে রয়েছে, প্লেলিস্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই পরপর দেখতে থাকো, তাহলে সুবিধা হবে, কারণ একটার সঙ্গে একটা পরপর লিঙ্ক রয়েছে। আমি চ্যাপ্টার ওয়াইজ পড়াচ্ছি, তো তোমাদের এটা সুবিধা হবে। এইখানে যে ভিডিওগুলো করা হচ্ছে, আমি যে ভিডিওগুলো বানাচ্ছি, এগুলো হচ্ছে স্পেকট্রাম পাবলিকেশনের লেখা এ ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া, এই বইটার সামারি। এবং যদি এই ভিডিওগুলো দেখার পরে তোমরা বই পড়ো বা যদি তোমরা বই নাও পড়তে চাও, এখানে যে পিডিএফ গুলো আমি তোমাদের আপলোড করে দিই, সেগুলো যদি পড়ে নাও একবার, বা এগুলোর উপর থেকে যদি রিভাইজ করো, তোমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষায় কোনো অসুবিধা হবে না। মেনলি ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য এই ভিডিওগুলো আমি বানাচ্ছি। এছাড়াও অন্যান্য যারা পরীক্ষা দিচ্ছ তারাও এগুলো দেখতে পারো, এই ভিডিওগুলো থেকে পড়তে পারো, কারণ তোমরা অনেক অনেক অ্যাডভান্স নলেজ পাবে এখান থেকে। অনেক ডিটেলসে এখানে আমি এই সময়ের ইতিহাসগুলো পড়াচ্ছি। তো তোমরা অবশ্যই দেখতে পারো। যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক দেবে, এবং যদি তোমরা নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যদি তোমরা এই ভিডিওর পরে যে পিডিএফটা আমি তোমাদের দিই, সেটা যদি পেতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি। এছাড়াও এই চ্যানেলের ফেসবুক পেজ রয়েছে, সেখানে তোমরা অ্যাড হতে পারো। সেখানে আমি টেলিগ্রাম এবং ফেসবুক পেজের মাধ্যমে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন দিয়ে দিই, তোমরা বুঝে যাবে যে আমি নতুন কোনো একটা ভিডিও আপলোড করছি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রিজিওনাল কিংডম অফ ইন্ডিয়া। আগের দিন আমরা অল ইন্ডিয়া বেসিসে তখন যে সাম্রাজ্যটা ছিল মুঘল সাম্রাজ্য, তাদের সম্পর্কে দেখেছিলাম। তার পরবর্তী যারা শাসক ছিল তাদের সম্পর্কে দেখেছিলাম, এবং এই সময়ের যে প্রবলেমগুলো ছিল সেগুলোও দেখেছিলাম। কিন্তু এই সময় যখন মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে ছোট হতে থাকছে, একটা একটা করে নতুন নতুন স্টেট, নতুন নতুন ছোট ছোট রাজ্য ভারতে তৈরি হতে থাকে। এই সমস্ত রাজ্যগুলো সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে দেখব, এবং সেই রাজ্যগুলোর কি সমস্যা ছিল এই জিনিসগুলো আজকে দেখবো। প্লাস এই সময়ের ইকোনমি, সোসাইটি, ধর্মীয় ইত্যাদির যে কন্ডিশন ছিল সেইগুলো সম্পর্কে আজকে দেখবো। তো চলো শুরু করা যাক প্রথম থেকে। আজকে আমরা আমাদের প্রথম যে স্টেটটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে হায়দ্রাবাদ স্টেট। হায়দ্রাবাদ স্টেট, তো মোগল সাম্রাজ্য যখন দুর্বল হয়ে পড়ে সেই সময় হায়দ্রাবাদ অঞ্চলে একটা নতুন রাজ্য প্রতিষ্ঠা হয়, একটা স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা হয়। এবং এই স্বাধীন রাজ্যটা প্রতিষ্ঠা করার পেছনে যার হাত রয়েছে তার নাম হচ্ছে কিলিচ খাঁ বা চিংকিলিচ খাঁ। এবং এই কিলিচ খাঁ পরবর্তীকালে নিজামুল মুল্ক নামে পরিচিত হয়। তো তাহলে এই সময় যে সেপারেট হায়দ্রাবাদ রাজ্যটা তৈরি হয় তার প্রতিষ্ঠাতা হচ্ছে নিজামুল মুল্ক বা কিলিচ খাঁ। তো এই নতুন একটা স্টেট তৈরি করার স্বপ্ন নিজামুল মুল্ক বা কিলিচ খাঁর আগে থেকে আরো একজন ব্যক্তি দেখতে শুরু করেছিলেন, যার নাম জুলফিকার খাঁ। এবং জুলফিকার খাঁ চেয়েছিলেন যে পুরো দাক্ষিণাত্য অঞ্চল জুড়ে একটা স্বাধীন সাম্রাজ্য বা স্বাধীন রাজ্য তিনি স্থাপন করবেন। কিন্তু তিনি সেটা করে যেতে পারেননি, কারণ 1713 খ্রিস্টাব্দে এই জুলফিকার খাঁ মারা যান। এবং তার পরবর্তীকালে এই কিলিচ খাঁ এসে তার যে স্বপ্নটা ছিল সেটা ফুলফিল করেন। এই সময় একটা ঘটনা হয় যে মুঘল সাম্রাজ্য এই সময় ছিল, মুঘলদের আন্ডারে ছিল এই দাক্ষিণাত্য অঞ্চল। আজকের পুরো দাক্ষিণাত্য অঞ্চলটা পুরোটা মুঘলদের আন্ডারে ছিল সেই সময়, কারণ ঔরঙ্গজেব সেই জায়গাটা দখল করে গেছিল। প্রায় অনেকটা জায়গা দখল করেছিল, এরম নয় যে পুরোটাই দখল করেছিল। যাই হোক, এই জায়গাটার বেশিরভাগ অংশ ছিল মুঘলদের হাতে। এবং মুঘল শাসন অনুযায়ী মুঘলদের আন্ডারে একজন ভাইসরয় প্রত্যেকটা জায়গায় নিযুক্ত করা হয়। যেমন করে আমরা দেখেছি যে বাংলাতে একজন নিযুক্ত করা হতো, শাহ সুজা বা এরকম ব্যক্তি যাদেরকে আমরা সুবাদার বলে জেনে এসেছি, সেরকম সুবাদার দাক্ষিণাত্যেও একজনকে নিযুক্ত করার কথা ছিল। এবং এই সময় দাক্ষিণাত্যে যাকে সুবাদার হিসেবে নিযুক্ত করা হয় তার নাম মুবারিজ খাঁ। মুবারিজ খাঁকে বা এই সময় ভাইসরয় বা সুবাদার বানিয়ে দাক্ষিণাত্যে পাঠানো হয়।
এবার এই জায়গাতে কিলিচ খা বিদ্রোহ ঘোষণা করে দেয়, কারণ সে জানে যে এতদিনে যে মুঘল সাম্রাজ্য সেটা দুর্বল হয়ে পড়েছে, তাদের কোনো ক্ষমতা নেই যে সে এখানে এসে যুদ্ধ করে তাদেরকে হারিয়ে দেবে। তো সেইটা বুঝে দিয়ে কিলিচ খা এখানে বিদ্রোহ করে দেয় এবং এইখানে একটা যুদ্ধ হয়। এই যুদ্ধটা হয় এই মুবারিজ খাঁয়ের সঙ্গে, যেহেতু মুবারিজ খাঁ এই জায়গাকার গভর্নর, এই জায়গাকার সুবাদার, সেই কারণে মুবারিজ খাঁর সঙ্গে কিলিচ খাঁয়ের একটা যুদ্ধ হয়, যে যুদ্ধটার নাম সাকার খেদার যুদ্ধ। সাকার খেদার যুদ্ধ হচ্ছে 1724 খ্রিস্টাব্দে এবং এই যুদ্ধটার ফল এই যুদ্ধে এই মুবারিজ খাঁ হেরে যায় এবং পরবর্তীকালে মুবারিজ খাঁকে হত্যা করে দেওয়া হয়। এবং যখনই এই ঘটনা ঘটে, পুরো হায়দ্রাবাদ বা দাক্ষিণাত্য অঞ্চলটা স্বাধীন হয়ে যায়। কিন্তু এই সময় মুঘলদের এত ক্ষমতা ছিল না যে পুনরায় এসে আবার হায়দ্রাবাদ যে জায়গাটা স্বাধীন হয়ে যাচ্ছে সেই জায়গাটাকে দখল করবে। তো যাই হোক, এই জায়গাটা এবার স্বাধীন হয়ে যায় এবং সেই জায়গাতে কিলিচ খাঁ নতুন সুলতান হিসাবে প্রতিষ্ঠা লাভ করেন। এখানে পাশে কিলিচ খাঁয়ের ছবি দেওয়া রয়েছে, চিংকিলিচ খাঁও বলা হয় একে। এবং এই সময় পুরো দাক্ষিণাত্য অঞ্চলে এখন যে হায়দ্রাবাদ শহরটা আমরা দেখি আর এই যে হায়দ্রাবাদ স্টেটটার কথা বলা হচ্ছে, এই দুটো কিন্তু আলাদা। হায়দ্রাবাদ শহরটা আজকে অনেকটাই ছোট, কিন্তু হায়দ্রাবাদ স্টেট সেই সময় একটা বিশাল বড় অংশ জুড়ে অবস্থিত ছিল, বিশাল বড় একটা জায়গা জুড়ে অবস্থিত ছিল। তো সেই পুরো জায়গাটাতে শাসক হিসাবে বসে পড়ে চিংকিলিচ খাঁ। এবং পরবর্তীকালে 1725 খ্রিস্টাব্দে এ পুরো দাক্ষিণাত্য অঞ্চলটা, হায়দ্রাবাদ রাজ্যটা বাদ দিয়ে দাক্ষিণাত্যের বাকি যে সমস্ত অঞ্চল রয়েছে পুরো অঞ্চলের একজন সুবাদার হিসেবে নিযুক্ত হয়ে যায়। অর্থাৎ মুঘলরা এবার মেনে নেয় যে এই চিংকিলিচ খাঁকে হারানো সম্ভব নয়, তাকে হারিয়ে হায়দ্রাবাদ স্টেটকে কন্ট্রোল করা সম্ভব, মানে মুঘলদের আন্ডারে নিয়ে আসা সম্ভব নয়। তো এইটা বুঝতে পেরে মুঘল সুলতান, মুঘল বাদশাহ পুরো দাক্ষিণাত্য অঞ্চলের সুবাদার চিংকিলিচ খাঁকে বানিয়ে দেয় এবং হায়দ্রাবাদ যে একটা আলাদা স্টেট হয়ে গেছে, এটা একটা স্বাধীন রাজ্য, সেটাও তারা মেনে নেয়। এবং এই সময় থেকে চিংকিলিচ খাঁ নতুন একটা টাইটেল নেয়, যেটা হচ্ছে আসফ ঝা, এবং এই আসফ ঝা টাইটেলেই সে বেশি পরিচিত। এবং পরবর্তীকালে এই হায়দ্রাবাদে কে শাসক হবে এই নিয়েই দেখবো যে যুদ্ধ হবে, এবং সেই যুদ্ধে ইংরেজরা এবং ফরাসিরা অংশগ্রহণ করবে। এই জিনিসটা আমরা যখন ফরাসিদের সম্পর্কে পড়ছিলাম, আমি যখন যে ভিডিওটাতে ফরাসিদের সম্পর্কে আলোচনা করেছি সেইখানে বুঝিয়ে এসেছি। তো এর পরবর্তীকালে এই হায়দ্রাবাদ স্টেটেই কে শাসক হবে সেই নিয়ে ঘটনাটা শুরু হয়। এরপর হচ্ছে আওয়াধ বা অযোধ্যা। The founder of the independent principality of Awadh was Sadat Khan, popularly known as Burhan-ul Mulk. এবার নতুন আরো একটা রাজ্য অযোধ্যা অঞ্চলে, আজকে যে জায়গাটা ইউপির অযোধ্যা যে স্টেট জায়গাটা রয়েছে, সেই জায়গাতে একটা নতুন রাজ্য গঠিত হয়, নতুন একটা রাজ্য এখানে স্বাধীন হয়ে যায়। এবং এই জায়গাটার যিনি প্রতিষ্ঠা করেন, এই অযোধ্যা রাজ্যকে স্বাধীন যে করে তার নাম সাদাত খাঁ, অরিজিনাল নাম হচ্ছে সাদাত খাঁ, এবং পরবর্তীকালে সে বুরহান উল মুলক টাইটেল নেবে। এবার এই সাদাত খাঁ কিন্তু বিদ্রোহ করে বা কোনো মুঘল সুবাদারকে হত্যা করে সিংহাসনে বসেনি। সাদাত খাঁ যখন মানে সাদাত খাঁ একজন দিল্লিতে বড় আমির ছিলেন, দিল্লির যে মোগল সাম্রাজ্যের আন্ডারে একজন বড় আমির ছিলেন। এবং এই সময় দুজন ব্যক্তি খুব শক্তিশালী হয়ে ওঠে, যাদের সম্পর্কে আমরা আগের দিনের ভিডিওতে দেখেছিলাম, তারা হচ্ছে সৈয়দ ব্রাদার্স বা সৈয়দ বন্ধু। এরা একে একে নতুন নতুন সুলতানদের বসাচ্ছে, কাউকে মেরে দিচ্ছে, এই সমস্ত কাজগুলো করছে। এবং যখন সৈয়দ ব্রাদার্সদের হত্যা করার একটা পরিকল্পনা করা হয়, মুঘলদের পরবর্তী মুঘল যে ভিডিওটা আমি করেছি তাতে সেইটা ডিটেলসে আলোচনা করেছি, সেইখানে এই সাদাত খাঁ তাকে হেল্প করে, মুঘল সুলতানকে হেল্প করে, মুঘল বাদশাকে হেল্প করে, এবং ফাইনালি এই সৈয়দ ব্রাদারকে হত্যা করে দেওয়া হয়। এবং একে হত্যা করে দেওয়ার পরে রিওয়ার্ড হিসেবে, পুরস্কার হিসেবে এই অযোধ্যা অঞ্চলটাকে এই সাদাত খাঁয়ের হাতে তুলে দেওয়া হয়, অর্থাৎ সে পুরস্কার হিসেবে এই জায়গাটা পায়। এবং ফাইনালি এই অযোধ্যা রাজ্যটা প্রতিষ্ঠা হয় এবং তিনি বুরহান উল মুলক নাম নিয়ে, উপাধি নিয়ে সিংহাসনে বসেন। কিন্তু সাদাত খাঁ বেশি দিন শাসন করতে পারেনি, কারণ সে সুইসাইড করে নেয়, আত্মহত্যা করতে বাধ্য হয়। কারণ এর পরেই নাদির শাহ ভারতে আক্রমণ করে, এবং নাদির শাহ মেনলি উত্তর ভারতে আক্রমণ করেছিল, মানে দিল্লি আর
ওই দিল্লি থেকে ইউপি বা অযোধ্যা এই জায়গাটা বেশি দূর নয়। তো এই পুরো জায়গার ওপরে নাদির শাহের একটা বিস্তার ছিল, মানে এই জায়গাতে সে আক্রমণ করেছিল এবং প্রচুর ধনরত্ন সে লুণ্ঠন করে। স্বাভাবিকভাবে সে যখন অযোধ্যায় আসে, সেখানকার যে সুলতান ছিল তার কাছ থেকে প্রচুর ডিমান্ড করতে থাকে। এবং এই সময় সাদাত খাঁ খুব একটা শক্তিশালী নয়, তার কাছে একটা ছোট রাজ্য রয়েছে, ছোট একটা সৈন্যবাহিনী রয়েছে। সেই সৈন্যবাহিনী নিয়ে সে পারবে না নাদির শাহর বিরুদ্ধে কোনো যুদ্ধ করতে বা তার বিরুদ্ধে জয়লাভ করতে। এইটা বুঝতে পেরে প্রথম দিকে আহ, নাদির শাহ যা যা ডিমান্ড করেছে সমস্ত কিছু সে দিতে থাকে। এবং নাদির শাহের ডিমান্ডটা যারা শাসক শ্রেণী ছিল তাদের ওপর বেশি ছিল। সাদাত খাও এরকম দিতে থাকে, কিন্তু এক সময় হয়ে যায় যে সে এইটার উপর ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, সে আর দিতে সক্ষম হয় না এবং ফাইনালি সে সুইসাইড করে নেয়। তো এইভাবে সাদাত খায়ের জীবন শেষ হয় এবং পরবর্তীকালে সাদাত খায়ের পরে সফদর জং এই জায়গাকার সুলতান হয়ে যায়। আবাদের পরবর্তী সুলতান হয় সফদর জং। আমরা এখানে শুধুমাত্র স্টেটগুলোর সম্পর্কে দেখছি, কিভাবে প্রতিষ্ঠা হলো, কিভাবে এগুলো কোন সময়ে বা কিভাবে এগুলো স্বাধীন হয়ে গেল ইত্যাদি ইত্যাদি। এদের ডিটেলস ইতিহাস এখনো আমরা দেখছি না। এরপরে কিভাবে আম, আওয়াদের সঙ্গে বা এর আগে কিভাবে হায়দ্রাবাদের যে প্রবলেম হয়েছিল এগুলো আলাদা আলাদা করে দেখবো পরে, যখন যেমন বাংলা, এরপরে রয়েছে বাংলা। বাংলা সম্পর্কে ছোট করে এখানে দেওয়া হয়েছে, কিন্তু বাংলা সম্পর্কে একটা ডিটেলসে আমাদের জানতে হবে। একটা বড় চ্যাপ্টার রয়েছে, এর পরের দিনই সেই চ্যাপ্টার শুরু হয়ে যাবে, আজকে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে তখন। তো এখানে আমরা জাস্ট একটা ওভারভিউ দেখছি যে এই রাজ্যগুলোর সঙ্গে পরিচয় ঘটা, এই রাজ্যগুলোর প্রতিষ্ঠাতাকে এবং এই রাজ্যগুলো কিভাবে উৎপত্তি লাভ করলো এই সম্পর্কে আজকে আমরা জানছি। তো বেঙ্গল, এরপর হচ্ছে বাংলা। বাংলার প্রতিষ্ঠাতা হচ্ছে মুর্শিদ কুলি খাঁ। মানে বাংলার প্রতিষ্ঠাতা নয়, স্বাধীন বাংলায় বাংলাকে স্বাধীন একটা রাজ্যে পরিণত করার শ্রেয় যায় হচ্ছে মুর্শিদ কুলি খাঁর ওপরে। এর অ্যাকচুয়ালি আসল নাম হচ্ছে জাফর খাঁ। এবং মুর্শিদ কুলি খাঁ দাক্ষিণাত্যের একজন সুবাদার ছিলেন, মুঘলদের আন্ডারে, সরি, একজন দিওয়ান ছিলেন, দাক্ষিণাত্যে একজন দিওয়ান ছিলেন। এবং সেইখান থেকে ট্রান্সফার করে তাকে বাংলায় নিয়ে আসা হয়। এবং যখন আহ, এ মারা যায়, আম, কি বলে, ফারুক শিয়ার মারা যায়, সেই সময় থেকে বাংলা পুরোপুরি স্বাধীন হয়ে যায় এবং মুর্শিদ কুলি খাঁ এটা প্রতিষ্ঠা করে যান, এই স্বাধীন বাংলা বংশ। এবং অর্থাৎ স্বাধীন বলতে কি, বাংলা এক কথায় স্বাধীন হয়ে গেছিল, মানে পুরোপুরিও স্বাধীন নয়। এদের ওপরে নবাব রয়েছে, বাদশা রয়েছে, মুঘল বাদশা, কিন্তু সেটা নামে মাত্র রয়েছে। এরা ঠিক করে নেয় যে আমরা বছরে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ বাদশাকে পাঠিয়ে দেবো অ্যাজ ট্রিবিউট, এবং সেই ট্রিবিউট সেইটার ফলে আমরা বাংলায় স্বাধীনভাবে শাসন করব। অর্থাৎ বাংলায় যা শাসন ব্যবস্থা প্রচলিত হবে সেটা বাংলার নবাবরা করবে। বাংলায় পরবর্তী শাসক কারা হবে, একজন শাসক মারা যাওয়ার পর পরবর্তী নবাব কে হবে সেটা ঠিক করবে বা এই বংশটা। তো এই পুরো ব্যাপারটা যখন হচ্ছে, ওয়ান টাইপ অফ এটা স্বাধীন বলা যেতে পারে, শুধুমাত্র বাড়তি কিছু টাকা উম, একে দেওয়া, মুঘল বাদশাকে দেওয়া, বাকি আর কোনো দায়িত্ব এদের নেই। মুঘল বাদশা কোনো সময় এদেরকে এসে কোনো বাধা দেবে না, এরকম একটা চুক্তি হয় এবং এইভাবে বাংলা স্বাধীন হয়ে যায়। তো যাই হোক, মুর্শিদ কুলি খাঁ একজন খুবই যোগ্য শাসক ছিলেন এবং আমরা জানি বাংলাতে একাধিক প্রবলেম ইংরেজদের সঙ্গে বাংলার নবাবদের হয়েছে। যতদিন পর্যন্ত মুর্শিদ কুলি খাঁ বা তারপরে তার পুত্র সুজাউদ্দিন বা তারপরে তার আলীবর্দী খাঁ সিংহাসনে ছিল, ততদিন পর্যন্ত ইংরেজরা এতটাও বেশি প্রভাব বিস্তার করতে পারেনি বাংলায়। কিন্তু যখন সিরাজউদ্দৌলা সিংহাসনে বসে সেই সময় থেকে প্রবলেমটা এসে যায়। তো বাংলা একটা বড় সময় অবধি উইদাউট কোনো এক্সটার্নাল প্রবলেম, উইদাউট কোনো যুদ্ধ, উইদাউট কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস, এই সমস্ত ছেড়ে একটা সুন্দর একটা বড় সময় তারা একটা ভালো শাসন ব্যবস্থা গড়ে তুলতে পেরেছিল, যার ফলে বাংলা এতদিনে একটা খুব ধনী সুবায় পরিণত হয়ে গেছিল। যাই হোক, মুর্শিদ কুলি খাঁ মারা যায় 1727 খ্রিস্টাব্দে এবং সেই জায়গাতে সিংহাসনে বসে সুজাউদ্দিন। সুজাউদ্দিনের পরে সিংহাসনে বসে সরফরাজ খাঁ। সরফরাজ খাঁ এর মধ্যে খুবই অযোগ্য ব্যক্তি ছিল। এই কজনের মধ্যে সরফরাজ খাঁ সব থেকে অযোগ্য ব্যক্তি ছিল, কিন্তু সে বেশি দিন সিংহাসনে থাকতে পারেনি, কারণ 1740 খ্রিস্টাব্দে আলীবর্দী খাঁ এসে বাংলা আক্রমণ করে এবং সরফরাজ খাঁকে হত্যা করে সেই জায়গাটা দখল করে নেয়। মানে বাংলা সিংহাসন এবার আলীবর্দী খাঁ দখল করে নেয়। আলীবর্দী খাঁ অ্যাকচুয়ালি বিহারের ডেপুটি গভর্নর ছিল। অর্থাৎ এই সময় বাংলা, বিহার, উড়িষ্যা এবং সেই সঙ্গে বাংলাদেশ, আজকের বাংলাদেশ, এই পুরো অঞ্চলটা
বা নিয়ে বাংলা প্রদেশ বিস্তৃত ছিল। এবং এত বড় একটা জায়গা নিশ্চয়ই একজন নবাব মুর্শিদাবাদে বসে শাসন করতে পারবে না। সেই কারণে বিভিন্ন জায়গাগুলোকে ছোট ছোট ভাগ করে দেওয়া হয়েছিল এবং সেই জায়গাগুলোতে আলাদা করে একজন করে ডেপুটি গভর্নর নিযুক্ত করা হয়েছিল। যেমন এই অঞ্চলে বিহার অঞ্চলে একজন নবাব একজন ডেপুটি গভর্নর নিযুক্ত করা হয় যার নাম ছিল আলীবর্দী খাঁ। এই আলীবর্দী খাঁ এসে 1740 খ্রিস্টাব্দে সরফরাজ খাঁকে হত্যা করে দেয় এবং সেই জায়গাতে সে নিজে সিংহাসন লাভ করে। তো যাই হোক, এই ঘটনাগুলো আমরা পরে দেখবো ডিটেলসে। পাশে দেখতে পাচ্ছ মুর্শিদ কুলি খাঁয়ের ছবি। এরপর হচ্ছে মাইসোর বা মহীশূর। এই সময় আরো একটা গুরুত্বপূর্ণ স্টেট, সেটা হচ্ছে মহীশূর রাজ্য। মহীশূর রাজ্য এবং মারাঠা এরা দুজন পুরো শেষ অবধি সময় ইংরেজদের সঙ্গে লড়াই করেছিল। কিন্তু বাকি স্টেট যেগুলো দেখছি তারা অতটা ইংরেজদের সঙ্গে লড়াই করেনি। হ্যাঁ, বাংলায় প্রথমের দিকে তেমন কিছু লড়াই বলে কিছু হয়নি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সিরাজউদ্দৌলা বা মীর কাসিম এরা লড়াই করেছিল, কিন্তু সেই লড়াইয়ের থেকে অনেক বেশি শক্তিশালী লড়াই, অনেক বেশি রেজিস্ট্যান্স মাইসোর এবং এবং মারাঠারা দিতে পেরেছিল। তো যাই হোক, এই সময় একটা আলাদা স্টেট এই সময় স্থাপিত হয়, যেটা হচ্ছে মাইসোর। যদিও মাইসোর স্টেট বা মহীশূর রাজ্যটা অনেকদিন ধরেই চলছিল। এই জায়গাতে রাজত্ব করত ওয়াডিয়ার বলে একটি বংশ। ওয়াডিয়ার বংশ অ্যাকচুয়ালি হচ্ছে যে বিজয়নগর সাম্রাজ্য, আমরা যদিও এখনো পড়িনি মিডিভাল হিস্ট্রির পার্ট, বিজয়নগর সাম্রাজ্যেরই একটা পার্ট, মানে বিজয়নগর সাম্রাজ্যের যারা রাজা ছিল তাদেরই বংশধর হচ্ছে এই ওয়াডিয়ার বংশধর। তো এরা এখানে শাসন করত। কিন্তু পরবর্তীকালে এই ওয়াডিয়ারদের একজন রাজা ছিল চিক্কা কৃষ্ণরাজ ওয়াডিয়ার, তাকে সরিয়ে দিয়ে হায়দার আলী সিংহাসন লাভ করে। এবং হায়দার আলী একজন খুবই যোগ্য শাসক ছিল। হায়দার আলীর উত্থান সম্পর্কে আমরা পরে আলোচনা করব। তখন দেখবো যে হায়দার আলী একজন সামান্য সৈনিক থেকে উঠে এসে সে পুরো মহীশূর রাজ্যের সুলতানে পরিণত হয়েছিল এবং প্রবাবলি একমাত্র স্টেট এই সময়কার যারা প্রথম থেকে শেষ অবধি ইংরেজদের সঙ্গে লড়াই করে গেছে। মারাঠারা পর্যন্ত এরকম করেনি, মারাঠারাও মাঝখানে ইংরেজদের সঙ্গে সন্ধি করে অন্যান্যদের অ্যাটাক করেছিল, যেমন মহীশূরকেই অ্যাটাক করেছিল। কিন্তু মহীশূর এমন একটা স্টেট যারা কোনোদিনই ইংরেজদের সঙ্গে ডাইরেক্ট কোনো সন্ধি করেনি। যাই হোক, হায়দার আলী একজন কেপেবল শাসক ছিল। এখানে পাশে হায়দার আলীর ছবি রয়েছে এবং হায়দার আলী যতদিন সে জীবিত ছিল ততদিন অবধি ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে গেছিল এবং তারপরে তার যে পুত্র টিপু সুলতান সে সিংহাসন লাভ করে এবং টিপু সুলতানও জীবনের শেষ অবধি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে গেছে। যদিও টিপু সুলতানের বিরুদ্ধে কিছু রয়েছে, অ্যালিগেশন রয়েছে, যেগুলো পরে দেখবো, একটু কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। কিন্তু যাই হোক, টিপু সুলতান আর হায়দার আলী বারংবার ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে গেছে এবং এর মধ্যে হায়দার আলী যথেষ্ট যোগ্য। টিপু সুলতানের থেকেও হায়দার আলী যথেষ্ট যোগ্য একজন শাসক ছিল এবং এই সময়ের যারা ভারতীয় রুলার ছিল তাদের মধ্যে একমাত্র হায়দার আলী ইংরেজদেরকে যুদ্ধে হারিয়ে দিতে পেরেছিল। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যখন অ্যাংলো মাইসোর ওয়ার দেখবো তখন সেগুলো দেখবো। এবার হচ্ছে কেরালা। কেরালা এই সময় যখন মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ছে, সেই সময় কেরালাও একটা আলাদা রাজ্য গঠন করে। কেরালা অঞ্চলটা স্বাধীন হয়ে যায় এবং এই জায়গাতে যিনি স্বাধীন করেন, এই জায়গাটাকে যিনি স্বাধীন করেন তার নাম মার্তান্ডা ভার্মা। মার্তান্ডা ভার্মা এবং কেরালা রাজ্যের রাজধানী হয় ত্রিবাঙ্কুর। তো এদের সম্পর্কে বিশেষ কিছু নেই, আমরা শুধু জাস্ট দেখছি এরকম কিছু কিছু স্টেট আলাদা হয়ে গেছিল। কোন কোন স্টেটগুলো আলাদা হয়ে গেছিল সেটা জাস্ট দেখা। এবার হচ্ছে জাটরা। জাট এই জাতিটা অ্যাকচুয়ালি দিল্লি, মথুরা, আগ্রা এই অঞ্চলে বসবাস করত এবং এরা চাষবাস করত। এরা কোনোদিনই যোদ্ধা ছিল না বা যুদ্ধ বা এই সমস্ত জায়গাতে অংশগ্রহণ করতো না। এদের মেন কাজ ছিল কৃষিকাজ করা। তারা কৃষিকাজ করে জীবন ধারণ করত। কিন্তু ঔরঙ্গজেবের যে নীতি ছিল, ধর্মান্তকরণের নীতি, যেটা আগের দিন আলোচনা করছিলাম, তার জন্য এই জাটরা মুঘলদের বিপরীতে চলে যায় এবং তারা কৃষিকাজ ছেড়ে অস্ত্র ধারণ করে নেয়। এবং জাটদের এই ঐক্যবদ্ধ করার পিছনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা গ্রহণ করেন, দুজন ব্যক্তি গ্রহণ করেন। একজন হচ্ছে চুড়ামান আর একজন হচ্ছে বদন সিং। চুড়ামান এবং বদন সিং এরা দুজন জাট জাতিকে ঐক্যবদ্ধ করেন এবং তাদেরকে একটা যোদ্ধা জাতিতে পরিণত করে দেন।
কিন্তু জাটরা সব থেকে বেশি শক্তিশালী হয় সুরজমলের নেতৃত্বে। সুরজমল একজন জাটদের লিডার ছিল, যার সময় এরা প্রচন্ড বেশি মুঘলদেরকে অ্যাটাক করেছিল, প্রচন্ড বেশি মুঘলদের বিরুদ্ধে জয় লাভ করেছিল, অনেক জায়গায় তারা জয় লাভ করেছিল। তো সুরজমল এই নামটা ইম্পর্টেন্ট, এরা এদের আন্ডারে জাটরা শক্তিশালী হয়। এবার হচ্ছে শিখ। শিখ শিখদের 10 জন গুরু ছিল। আমরা শিখদের ইতিহাস যখন দেখবো মিডিয়েভাল হিস্ট্রিতে, সেই সময়ের পার্ট এটা। তো শিখদের 10 জন গুরু ছিল এবং শেষ গুরু গুরু গোবিন্দ সিং শিখদের একটা মিলিটারি জাতিতে পরিণত করে। এর আগে পর্যন্ত কিন্তু শিখরা অতটাও বেশি যুদ্ধ বিগ্রহ বা এই সমস্ত জিনিসে অংশগ্রহণ করে না। পুরোপুরি যোদ্ধা জাতি বা পুরোপুরি যে শিখ আর্মি, এটা স্থাপিত হয় গুরু গোবিন্দ সিং এর সময় থেকে। এবং এর পিছনেও মেন কারণ হচ্ছে ঔরঙ্গজেবের নীতি। এবং এরপর থেকে ঔরঙ্গজেবের বিরুদ্ধে এবং তারপরে মুঘলদের বিরুদ্ধে একাধিকবার শিখরা বিভিন্ন সময় লড়াই করে গেছে। এবং পরবর্তীকালে যখন মুঘলরা পুরোপুরি পতন হয়ে গেছে মুঘলদের, সেই সময়তে শিখরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। তো যাই হোক, গুরু গোবিন্দ সিং এর পর আছে বান্দা বাহাদুর। বান্দা বাহাদুর যখন শিখদের নেতৃত্ব নেওয়া শুরু করে, তখনও শিখরা আস্তে আস্তে উন্নতি লাভ করছিল, তারা শক্তিশালী হচ্ছিল। কিন্তু 1708 খ্রিস্টাব্দে বান্দা বাহাদুরকে হত্যা করে দেওয়া হয়। এবং বান্দা বাহাদুরকে যখন হত্যা করা হয়, তখন শিখরা আরো বেশি মুঘলদের বিরুদ্ধে চলে যায়, কারণ মুঘলরাই এই বান্দা বাহাদুরকে হত্যা করে দিয়েছিল। এরপরে ভারতে পরপর কিছু আক্রমণ আসে, বাইরে থেকে আক্রমণ আসে, এবং দুজন আক্রমণ করে, একজন হচ্ছে নাদির শাহ আর একজন হচ্ছে আহমদ শাহ আবদালি। এরা যখন আক্রমণ করেছিল, তারা মেনলি ভারতের উত্তর পশ্চিম দিক থেকে আক্রমণ করেছিল, এবং এর ফলে উত্তর পশ্চিম অংশগুলো খুবই দুর্বল হয়ে পড়েছিল। তার সঙ্গে সঙ্গে পাঞ্জাব অঞ্চলটাও দুর্বল হয়ে পড়েছিল। পাঞ্জাব অঞ্চলের একটা বড় অংশ আহমদ শাহ আবদালির নাদির শাহের হাতে চলে যায়। এবং পাঞ্জাব বলতে ভারতেও একটা পাঞ্জাবের অংশ রয়েছে, পাকিস্তানেও একটা পাঞ্জাবের অংশ আজও রয়েছে। তো সেই পাকিস্তানের দিকের যে পাঞ্জাবের অংশটা, সেই জায়গাটা নাদির শাহের আন্ডারে চলে যায়। এবং এই সময়তে শিখরা কিছুটা দুর্বল হয়ে পড়ে, কারণ ওই দিক থেকেই আক্রমণটা আসছে। শিখ যদি ভারতে তখন প্রবেশ করতে হয়, শিখদের সঙ্গে আগে লড়াই করেই তাদেরকে ঢুকতে হবে। এবং এই কারণে বারংবার আক্রমণের ফলে এই সময়টাতে যখন নাদির শাহ এবং আহমদ শাহ আবদালি আক্রমণ করছে, সেই সময় শিখরা কিছুটা দুর্বল হয়ে পড়ে। এরপরে শিখরা আবার কিছুটা শক্তিশালী হয়। এরপরে তারা 12টা মিসাল গঠন করে। মিসাল হচ্ছে ছোট ছোট প্রদেশ বলা যেতে পারে, যেমন ওয়ান টাইপ অফ জেলা বলা যেতে পারে, কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা শাসক রয়েছে, প্রত্যেকেরই আলাদা আলাদা শাসক রয়েছে। এই 12টা মিসালের 12 জন শাসক ছিল, এবং এদের আন্ডারে আবার শিখরা তাদের পুরনো যে শক্তি সেটা ফিরে পায়, এবং এই সময় থেকে শিখরা শক্তিশালী হতে শুরু করে। এবং এরপরে শিখদের একজন গুরুত্বপূর্ণ লিডার আসেন, যিনি এসে শিখদেরকে আরো বেশি শক্তিশালী করে দেন, যার নাম রঞ্জিত সিং, মহারানা রঞ্জিত সিং। মহারানা রঞ্জিত সিং ইনি সুকরচাকিয়া মিসাল থেকে ছিলেন। যে 12টা মিসাল দেখলাম, তার মধ্যে একটা মিসালের নাম ছিল সুকরচাকিয়া মিসাল, এবং এই সুকরচাকিয়া মিসালের প্রধান ছিলেন মহান সিং। এই মহান সিং এর পুত্র হচ্ছেন রঞ্জিত সিং। এবং মহান সিং যখন মারা যায় খুবই অল্প বয়সে, রঞ্জিত সিং এই সুকরচাকিয়া মিসালের প্রধান হয়ে যায়। এবং রঞ্জিত সিং একে একে তার চারপাশের যে জায়গাগুলো রয়েছে সেইগুলোকে দখল করা শুরু করে, এবং দিয়ে একটা শক্তিশালী ঐক্যবদ্ধ শিখ রাজ্য গঠন করে। রঞ্জিত সিং তার যে বাউন্ডারি, সেটা সুতলেজ ঝিলাম নদী, সুতলেজ থেকে ঝিলাম নদী অবধি পুরো অঞ্চলটাকে বিস্তৃত করে নেয়, এবং এই পুরো জায়গাটা এই সময় রঞ্জিত সিং এর আন্ডারে চলে আসে। 1799 খ্রিস্টাব্দে রঞ্জিত সিং লাহোর দখল করে, এবং 1802 খ্রিস্টাব্দে অমৃতসর দখল করে। এই সমস্ত জায়গাগুলোতে ছোট ছোট মিসাইল ছিল, সেই মিসাইলগুলো এবার একত্রিত হয়ে যায় রঞ্জিত সিং এর আন্ডারে। এবার 1809 খ্রিস্টাব্দে যখন ইংরেজরা বুঝতে পারে যে রঞ্জিত সিং খুব বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে, তখন তারা ঠিক করে যে রঞ্জিত সিং এর সঙ্গে একটা চুক্তি করতে হবে, যাতে রঞ্জিত সিং সিন্ধু নদী অতিক্রম করে, সুতলেজ নদী অতিক্রম করে ভারতের যে মেন ল্যান্ড রয়েছে সেখানে আক্রমণ না করে। রঞ্জিত সিং যদি আক্রমণ করতে চায়, সে
ওই দিকে পশ্চিম দিকে যত খুশি আক্রমণ করতে পারে, কিন্তু যেন তারা ভারতের মানে রঞ্জিত সিং যেন ভারতের দিকে আক্রমণ না করে। তেমন ভাবে ইংরেজরাও আবার এই সুতলেজ নদীর ওই পারে আক্রমণ করবে না, এরকম একটা চুক্তি 1809 খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে স্বাক্ষরিত হয়, যে চুক্তির নাম অমৃতসরের সন্ধি, ট্রিটি অফ অমৃতসর। এবং এই সন্ধির ফলে অনেকটা বড় সময় শিখরা ব্রিটিশদের বিরুদ্ধে আক্রমণ করেনি, যার ফলে ব্রিটিশরা এই সময় কিছুটা শক্তিশালী হয়ে যায়। কারণ অবশ্যই রঞ্জিত সিং এবং তার আর্মি যথেষ্ট বেশি শক্তিশালী ছিল এই সময়। ভারতের উত্তর পশ্চিম অংশে পাঠানরা খুব বেশি শক্তিশালী ছিল, তাদেরকে হারিয়ে সেই পুরো জায়গাতে অধিকার বিস্তৃত রাখা, সেই পুরো কাজটা করেছিল রঞ্জিত সিং এবং শিখ আর্মি। অতএব পাঠানরা যথেষ্ট শক্তিশালী ছিল এই সময়, তাদেরকে হারাচ্ছে মানে এই রঞ্জিত সিং এর যথেষ্ট বেশি শক্তি ছিল। তারা যদি ভারতে আক্রমণ করতো, ইংরেজদের একটা কঠিন যুদ্ধের সামনে পড়তে হতো, কিন্তু সেটা হয়নি এই 1809 খ্রিস্টাব্দের এই সন্ধিটার মাধ্যমে। তো 1809 খ্রিস্টাব্দের সন্ধিতে যেটা বললাম যে সুতলেজ নদীরটাকে একটা সীমানা মানা হয়, এবং সুতলেজ নদীর পশ্চিম দিকের অংশটাকে বলা হয় সিস সতলুজ। এই জায়গাটা রঞ্জিত সিং এর আন্ডারে থাকে, ওইখানে সে সাম্রাজ্য বিস্তার করতে পারবে। কিন্তু এই সতলুজে ইংরেজরা সাম্রাজ্য বিস্তার করবে না, উল্টো দিকে ভাইসে ভার্সা রঞ্জিত সিং ভারতের মেনল্যান্ডে রাজত্ব বিস্তার করবে না। 1839 খ্রিস্টাব্দে এই রঞ্জিত সিং মারা যায়। ওকে, 1839 খ্রিস্টাব্দে যখন রঞ্জিত সিং মারা যায়, তারপর থেকে শিখরা আবার দুর্বল হয়ে পড়ে, এবং তারপরে তারা আর সেরকম বেশি শক্তিশালী, যেমন এই সময়ে যতটা শক্তিশালী ছিল, তারা ততটা বেশি আর শক্তিশালী হতে পারেনি। এবং এরপরে দেখবো যাদের সম্পর্কে, তারা হচ্ছে মারাঠা। এই সময়ের সব থেকে শক্তিশালী জাতি যারা ছিল, তারা হচ্ছে মারাঠারা। মারাঠাদের শক্তি শুরু হয় শিবাজির হাত ধরে। শিবাজি একটা ঐক্যবদ্ধ মারাঠা স্টেট, আজকের মহারাষ্ট্র, গুজরাট, এই জায়গাটাকে কেন্দ্র করে গড়ে তোলেন, এবং তারপরে সে মুঘলদের বিরুদ্ধে বারংবার আক্রমণ করতে শুরু করে। এবং একটা সময় এরকমও আসে যে মুঘলদের হাত থেকে প্রচুর জায়গা শিবাজি দখল করে নিতে পেরেছিল, শিবাজি দখল করে নিতে সক্ষম হয়েছিল। তারপর থেকে মারাঠাদের যারা ছত্রপতি ছিল, তারা ধীরে ধীরে দুর্বল হতে থাকে। এই সমস্ত ব্যাপারটা জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি, কারণ এই পুরো ব্যাপারটা মিডেভাল হিস্ট্রির পার্ট। এখন যেহেতু পড়াইনি, তাই এখন একটু অল্প অল্প করে এগুলো বলে আসতে হবে, কারণ যেহেতু তোমাদের আগের জিনিসগুলো পড়ানো হয়নি। তো এরপরে ছত্রপতির যে রাজত্ব সেটা চলে যায়, এবং পেশোয়াদের রাজত্ব চালু হয়। পেশোয়া যারা একসময় ছত্রপতির প্রধানমন্ত্রী ছিল, তারা এবার শক্তিশালী হয়ে যায়, এবং এই পেশোয়াদের নেতৃত্বে মারাঠারা পুনরায় খুব বেশি শক্তিশালী হয়ে যায়। এবং মারাঠারা এই সময় মুঘলদেরকে প্রায় পরাজিত করে পুরো দাক্ষিণাত্য অঞ্চল দখল করে নিতে সক্ষম হয়েছিল। যে লক্ষ্যটা শিবাজি মহারাজের প্রথম থেকে ছিল, সেই স্বপ্নটা পেশোয়ারা এসে কমপ্লিট করতে পারে, বিশেষত বাজিরাও, বালাজি বিশ্বনাথ, তারপর হচ্ছে বাজিরাও। এরাও এসে মানে মারাঠাদের শক্তি প্রচন্ড বেশিভাবে ভারতে বিস্তার করতে শুরু করে। তো আজকের যে মালব অঞ্চলটা রয়েছে, গুজরাট অঞ্চলটা রয়েছে, এই সমস্ত জায়গাতে তাদের পুরো একচ্ছত্র অধিকার স্থাপন হয়। এছাড়াও তারা ভারতের বিভিন্ন অংশে আক্রমণ করে, সেই সমস্ত জায়গা থেকে তারা চৌথ এবং সরদেশমুখী আদায় করতো। চৌথ আর সরদেশমুখী ওয়ান টাইপ অফ কর, যে করটা মারাঠাদের দিতে হতো, যদি না দেওয়া হতো তাহলে মারাঠারা সেই জায়গাটাকে আক্রমণ করতো। যেমন বাংলায় তারা আক্রমণ করেছিল বারংবার, যেটাকে বর্গী আক্রমণ বলা হয়। এই বর্গীরা অ্যাকচুয়ালি মারাঠা সৈন্য ছিল, রঘুনাথ রাওয়ের আন্ডারে একটা মানে একটা সৈন্য। তো যাই হোক, এই সময়ে তারা বিভিন্ন জায়গা থেকে চৌথ এবং সরদেশমুখী আদায় করত। কিন্তু মারাঠাদের একটা বাধা আসে যখন আহমদ শাহ আবদালি আক্রমণ করে। আহমদ শাহ আবদালির সঙ্গে মারাঠাদের একটা যুদ্ধ হয়, যেটা 1761 খ্রিস্টাব্দে হয়, এবং যে যুদ্ধের নাম
পানিপথের তৃতীয় যুদ্ধ, এর সম্পর্কে আমরা আগের দিনের ভিডিওতে দেখলাম যে এই যুদ্ধটার ফলে মারাঠাদের পুরো যে শক্তিটা ছিল, একটা জেনারেশন পুরো শেষ হয়ে যায়, যার ফলে মারাঠারা এই সময় খুবই দুর্বল হয়ে পড়ে এবং এরপরে তারা আবার ঘুরে দাঁড়ায়। তৃতীয় পানিপথ যুদ্ধের পরে আবার তারা ঘুরে দাঁড়ায় এবং তারপরে তাদের মেন লক্ষ্য হয়ে দাঁড়ায় ব্রিটিশদের সঙ্গে লড়াই। কিন্তু তখন তাদের ক্ষমতাটা এই সময়ে এই থার্ড ব্যাটেল অফ পানিপথের আগে যতটা ক্ষমতা ছিল সেই রকম ক্ষমতায় কোনোদিনই ফিরে যেতে পারেনি, যার ফলে ব্রিটিশরা অনেক বেশি সুবিধা পেয়ে যায়। তো মারাঠাদের এই জায়গাটা মানে তৃতীয় পানিপথের যুদ্ধের পরবর্তী সময়ের যে এটা, সেটা আমরা এই মডার্ন হিস্ট্রির মধ্যেই পড়বো, কিন্তু তার আগের যে পার্টটা পেশোয়াদের সময়টা বা ছত্রপতির সময়টা, সেটা মিডিয়েভাল হিস্ট্রির পার্ট, সেটা যখন মিডিয়েভাল হিস্ট্রি পড়বো তখন তোমাদের জানাবো। তো যাই হোক, এটা হচ্ছে মারাঠাদের ইতিহাস। এরপর আরো দুটো রাজ্য ছোট ছোট গঠন হয় এই সময়, একটা হচ্ছে রোহিলখণ্ড আর একটা হচ্ছে ফারুকাবাদ। মোটামুটি 18 শতাব্দী মধ্যভাগ থেকে 18 শতাব্দীর মধ্যভাগে আফগানিস্তানের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আফগানিস্তানে যে পলিটিক্যাল এবং ইকোনমিক কন্ডিশন, সেটা প্রচন্ড বেশি খারাপ হতে থাকে, কারণ সেই জায়গাতে যুদ্ধ বিগ্রহ বা এই সমস্ত জিনিসগুলো লেগে থাকতো। তার ফলে আফগানিস্তান থেকে কিছু ব্যক্তি, বেশ কয়েকজন আফগানি, মানে বিশাল একটা বড় সংখ্যক আফগানি ভারতে চলে আসে, দিয়ে তারা ভারতে বসবাস করতে শুরু করে। এবং এই আফগানিরা ভারতে যখন নাদির শাহ আক্রমণ করে, তখন থেকে ধীরে ধীরে শক্তিশালী হতে শুরু করে। নাদির শাহের আক্রমণের ফলে উত্তর ভারতের রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে তারা। সেই জায়গাতে এই আফগানিরা নতুন দুটো রাজ্য গঠন করে, যেটা হচ্ছে রোহিলখণ্ড আর একটা হচ্ছে ফারুকাবাদ। তো এই সময়ে এই আফগানিদের একজন লিডার ছিল যার নাম আলী মোহাম্মদ খান। এই আলী মোহাম্মদ খান নাদির শাহের যে আক্রমণ ছিল সেটার অ্যাডভান্টেজ নিয়ে রোহিলখণ্ড বলে একটা নতুন রাজ্য প্রতিষ্ঠা করে। তাহলে রোহিলখণ্ড রাজ্যটার প্রতিষ্ঠাতা হচ্ছে আলী মোহাম্মদ খান। এবং এটা আজকে হিমালয়ের একদম পাদদেশ অঞ্চলে ছিল, যে জায়গাটা কুমায়ুন হিমালয় বলা হয়, সেই জায়গাতে ছিল, এবং মোটামুটি গঙ্গা নদী অব্দি এদের রাজ্যটা বিস্তৃত ছিল। এবং আরো একজন ব্যক্তি যার নাম মোহাম্মদ খান বাঙ্গেশ, এ ফারুকাবাদ যে রাজ্যটা সেটা গঠন করে। এবং এই ফারুকাবাদ রাজ্যটা দিল্লির খুব কাছাকাছি অঞ্চলে অবস্থিত ছিল। তো রোহিলখণ্ড, ফারুকাবাদ, এইরকমও দুটো রাজ্য এই সময় স্থাপিত হয়। বিভিন্ন যে রাজ্যগুলো স্থাপিত হয়, এছাড়াও বিভিন্ন ছোট ছোট রাজপুত রাজ্য এই সময় স্থাপিত হয়। তো এই সমস্ত রাজ্যগুলোর সম্পর্কে দেখে নিলাম। এবার এই সমস্ত রাজ্যগুলোর প্রবলেম কি ছিল, কেন তারা একটা ছোট রাজ্য, একটা রিজিওনাল স্টেট হিসেবেই থেকে গেল, কেন তারা পুরো ভারত দখল করতে পারলো না, বা কেন তারা এই সময়ের ভারতের যে রাজনৈতিক অস্থিরতা সেটাকে কাটিয়ে উঠে একটা বড় সাম্রাজ্য গড়ে তুলতে পারলো না, সেই সম্পর্কে একটু দেখতে হবে। প্রথম প্রবলেম যেটা এই সমস্ত রিজিওনাল স্টেটগুলো ফলো করে, যে নীতি তারা ফলো করে, সেটা হচ্ছে আমাদের যে ছোট রাজ্যটা রয়েছে সেই রাজ্যটাকে আমরা স্বাধীন করে নেব, সেইখানে আমরা স্বাধীনভাবে থাকবো এবং স্বাধীনভাবে শাসন করব। মুঘলদের আন্ডারে যে সমস্ত জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো থেকেই একটু একটু করে এই রাজ্যগুলো তৈরি হয়ে যায়। অতএব এই রাজ্যগুলো যখন এবার একটু একটু করে শক্তিশালী হয়ে উঠলো, তাদের উচিত ছিল যে তারা এবার মুঘলদের আক্রমণ করে মুঘলদের সরিয়ে দিয়ে সেখানে একটা বড় সাম্রাজ্য গঠন করবে। কিন্তু সেটা কোনো দিনই তারা চেষ্টা করেনি। এখানে যে কটা রাজ্যের কথা দেখলাম, উইথ যদি রাজপুত রাজ্যগুলোর কথাও ধরে নিই, তারা সকলেই মেনে নিয়েছিল যে মুঘলরা তাদের ওপরে রয়েছে, আমরা একটা করে আলাদা রাজ্য গঠন করব, সেইখানে আমরা স্বাধীনভাবে থাকবো। মারাঠা যারা সব থেকে এই সময় শক্তিশালী ছিল, তারা পর্যন্ত এই নীতি গ্রহণ করেছিল। তারা একটা জায়গা অবশ্যই দখল করেছিল, বড় একটা রাজ্য তারা স্থাপন করেছিল, কিন্তু তারা কিন্তু কোনোদিনই চেষ্টা করেনি মুঘলদের সরিয়ে দিয়ে পুরো রাজ্য আমরা দখল, পুরো দেশটা দখল করব। তারা বারে বারে চেষ্টা করেছে কি বিভিন্ন জায়গায় একটু অ্যাটাক করব, চৌথ এবং স্বদেশমুখী নেব, দিয়ে চলে আসবো।
এইটুকু অবধি এদের সীমাবদ্ধতা এইখানেই ছিল যে তারা কোনোদিনই একটা বড় সাম্রাজ্যের স্বপ্ন দেখেনি, যার ফলে যে হয় যে ইংরেজরা এই স্বপ্নটা দেখেছিল। তারা দেখেছিল যে আমরা পুরো ভারত দখল করতে পারি, সেই কারণে ইংরেজরা এই সময় এসে পুরো জায়গা দখল করে নিয়েছিল এবং এই রিজিওনাল যে স্টেটগুলো সেইগুলো ছোট ছোট রাজ্য হিসেবেই থেকে যায় এবং এক সময় তারা ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে মিশে যায়। তো প্রথম প্রবলেম এটাই যে মুঘলদেরকে তারা ওপরে মেনে নিয়েছিল এবং তারা নিজেদের ছোট যে রাজ্যটা ছিল সেটা নিয়ে সন্তুষ্ট ছিল। সেকেন্ড হচ্ছে এই সমস্ত ছোট ছোট রাজ্যগুলো তাদের প্রপার ফিনান্সিয়াল, অ্যাডমিনিস্ট্রেটিভ বা মিলিটারি অর্গানাইজেশন গড়ে তুলতে পারেনি। তারা প্রপার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাপ্লাই করতে পারেনি, কারণ যতই হোক এরা একটা ছোট ছোট রাজ্য, এরা পুরো একটা সাম্রাজ্য এখনো গড়ে ওঠেনি। কোনোদিনই আমরা বলবো না যে তারা বিশাল বড় হয়ে মুঘল সাম্রাজ্যের মতো বড় হয়ে গেছে। তার ফলে তাদের কাছে লিমিটেড রিসোর্সেস রয়েছে, তাদের কাছে অর্থের পরিমাণ লিমিটেড। একটা রাজ্য থেকে যতটা লাভ হয় ততটা, প্লাস এপাশে অন্যান্য রাজ্যগুলোতে আক্রমণ করে যতটুকু লাভ হয় ততটা, সেইটুকু দিয়েই তারা নিশ্চয়ই একটা প্রপার ফিনান্সিয়াল সিস্টেম গড়ে তুলতে পারবে না, তারা প্রপার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম গড়ে তুলতে পারবে না, বা তারা একটা প্রপার বড় মিলিটারি সিস্টেম গড়ে তুলতে পারবে না। যদিও মারাঠারা এদের মধ্যে কিছুটা শক্তিশালী ছিল, মারাঠারা একটা বড় সৈন্য দল গড়েছিল এবং কিন্তু তারাও অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন রাজ্য থেকে যে চৌথ এবং স্বদেশমুখী কর ছিল সেই করগুলোর ওপরই নির্ভরশীল ছিল, কোনো না কোনোভাবে তারা এই সমস্তগুলোর ওপরই নির্ভরশীল ছিল। তাদের কিন্তু প্রপার কোনো ইকোনমিক বা ফিনান্সিয়াল কোনো স্ট্রাকচার ছিল না যে রাজ্য থেকে ট্যাক্স নেব, এদের এত ট্যাক্স ওদের অত ট্যাক্স, এরকম কোনো সিস্টেম ছিল না। অন্যদিকে একমাত্র মাইসোর স্টেট মানে হচ্ছে মহীশূর রাজ্যই চেষ্টা করেছিল আর্মিকে একটু নতুন করে ঢেলে সাজানোর। মহীশূর রাজ্য চেষ্টা করেছিল যে নতুন নতুন ধরনের যে বন্দুক এই সময় আসছে, নতুন যে যুদ্ধ পদ্ধতি তৈরি হচ্ছে সেই সমস্তগুলোকে অ্যাপ্লাই করার। কারণ আমরা জানি যে জ্যাকোবিন ক্লাবের মেম্বার হয়েছিলেন টিপু সুলতান, এবং সেখানে ফরাসিদের দ্বারা তিনি, ফরাসিদের সঙ্গে তার যথেষ্ট ভালো যোগাযোগ ছিল, সে ফরাসি স্টাইলে আর্মি গঠন করেছিল, কি এইটা করেছিল, কিন্তু তাদের যে ক্ষমতা ছিল সেটা নিশ্চয়ই ব্রিটিশদের মতো ছিল না। ব্রিটিশদের ক্ষমতা অনেক বেশি ছিল, ব্রিটিশরা একটা আলাদা মানে বড় একটা তো দেশ, তাদের একটা আলাদা আলাদা মানে দেশ রয়েছে, সেইটা রয়েছে, প্লাস ব্রিটিশরা এখানে একচেটিয়া বাণিজ্য করছে, হিউজ অ্যামাউন্ট অফ প্রফিট তারা করছে, প্লাস তারা বিভিন্ন রাজনৈতিক ব্যাপারের মধ্যে ঢুকে পড়েছে এতদিনে। বাংলা তারা দখল করছে, বাংলা থেকে প্রচুর টাকা তারা লাভ করছে, অন্যান্য রাজ্য কিছুদিন পরে অযোধ্যা, তারপরে অনেকগুলো জায়গা তারা দখল করে নেবে, সেই জায়গাগুলো থেকে তারা প্রচুর ট্রিবিউট পেতে থাকবে, প্রচুর টাকা লাভ করতে থাকবে। তো তাদের হাতে হিউজ অ্যামাউন্ট অফ মানি রয়েছে এবং তারা আধুনিক অস্ত্র শস্ত্রের সঙ্গে অ্যাকুয়েন্টেড, তারা আধুনিক অস্ত্র শস্ত্রে কিভাবে যুদ্ধ করতে হয় সেটা জানে, তারা কিভাবে নতুন টেকনোলজি ইউজ করা যায় সেটা জানে, যেটা এই সময়কার রিজিওনাল স্টেটগুলোর মধ্যে কম ছিল। তারা তখনও ট্র্যাডিশনাল পদ্ধতি নিয়ে চলতো, এইটা একটা বড় প্রবলেম। তো সেই সেকেন্ড যে প্রবলেমটা সেটা হচ্ছে ফিনান্সিয়াল, অ্যাডমিনিস্ট্রেটিভ আর মিলিটারি অর্গানাইজেশন এই সমস্ত ছোট ছোট রাজ্যগুলোর প্রপার ছিল না। থার্ড এবং সব থেকে বড় একটা প্রবলেম ছিল, মানে সব থেকে না, এই প্রত্যেকটা প্রবলেম, যে চারটে প্রবলেম দেখে লিখেছি এখানে, সেই চারটে প্রবলেমই খুব ইম্পর্টেন্ট প্রবলেম। বাকি ছোট খাটো প্রবলেম রয়েছে সেগুলোকে ইগনোর করতে পারো, কিন্তু এই চারটে প্রবলেম খুব ইম্পর্টেন্ট। থার্ড যে প্রবলেমটা সেটা হচ্ছে যুদ্ধনীতি। এই সমস্ত রাজ্যগুলো নিজেদের মধ্যে লড়াই করত। মহীশূর মারাঠাদের সঙ্গে লড়াই করছে, মারাঠা মহীশূরের সঙ্গে লড়াই করছে, বা এদিকে একটা ছোট রাজ্য তাদের সঙ্গে লড়াই হচ্ছে। তো ছোট ছোট যে রিজিওনাল রাজ্যগুলো তাদের মধ্যে একাধিক সময় আক্রমণ বা একাধিক সময় যুদ্ধ হয়ে গেছে, তার ফলে তারা কোনোদিনই ইউনাইটেড হতে পারেনি। যখন একটা বড় প্রবলেম তাদের সামনে এসেছে, অর্থাৎ যখন ধরা যাক মারাঠাদেরকে এসে ইংরেজরা আক্রমণ করছে, অর্থাৎ যে মানে অ্যাংলো মারাঠা যে ওয়ার, সেই রকম যুদ্ধ যখন হয়েছে তখন মারাঠাদের সাহায্য করার মতো কেউ ছিল না। বা যখন এদিক থেকে অত দূরেও যেতে হবে না, যখন আহমদ শাহ আবদালি মারাঠাদের আক্রমণ করেছে তখন মারাঠাদের সাহায্য করার মতো কেউ ছিল না। কারণ পাশাপাশি যে রাজ্যগুলো ছিল তাদের কাছ থেকে মারাঠারা
বারংবার আক্রমণ করে করে চৌথ এবং স্বদেশমুখী আদায় করছে, এবং সেটা ছোটখাটো অ্যামাউন্ট নয়, একটা বিশাল বড় অ্যামাউন্ট। যার ফলে পাশের রাজ্যগুলো চাইছে যে যদি আহমদ শাহ আবদালি এই মারাঠাদেরকে ধ্বংস করে দেয় তাহলে আমাদেরই ভাই লাভ, আমরা বেকার কেন সাহায্য করতে যাব। এই জিনিসটা যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত কোনো রাজ্য কোনো রাজ্যকে সাহায্য করেনি, এবং এইটারই সুবিধা ইংরেজরা নিয়ে নিয়েছে। পরবর্তীকালে ইংরেজরা যখন এক একটা রাজ্যের সঙ্গে এক একটা রাজ্যকে যুদ্ধে লিপ্ত করে দেয়, কোনো সময় মহীশূরের সঙ্গে মারাঠাকে, কখনো মারাঠাদের সঙ্গে অযোধ্যাকে, এরকম যখন লড়াইতে লিপ্ত করে দেয় তার ফলে রাজনৈতিক ফায়দা নিয়ে নিয়েছে ইংরেজরা, এবং তা এইটা করতে করতে যুদ্ধ না করেই তারা একটা বড় সাম্রাজ্য গড়ে তুলেছে। তারা যুদ্ধ কটা করেছে দেশে, করেছে অনেকগুলো যুদ্ধ, কিন্তু একটা পুরো দেশ দখল করার জন্য এরকম বড় বড় যুদ্ধের দরকার ছিল সেরকম একটাও বড় বড় যুদ্ধ হয়নি। যখন যদি আমরা দেখি যে পানিপথ এই সরি পলাশির যুদ্ধ, পলাশির যুদ্ধে কি হয়েছে, মাত্র কয়েকজন সৈন্য নিয়ে এসে ইংরেজরা জয় করেছে। বক্সারের যুদ্ধ, তিনজন বড় বড় বাহিনীকে একা ইংরেজরা হারিয়ে দিচ্ছে। তিনটে যুদ্ধ, মারাঠাদের সঙ্গে যুদ্ধ, সেইগুলোতে সহজে জিতে গেছে। একমাত্র মহীশূরের সঙ্গে প্রথম দুটো যুদ্ধে কিছুটা আহ, তারা পিছিয়ে পড়েছিল, কিন্তু তারপরে দুটো যুদ্ধ আবার তারা জিতে গেছে। এরকম ভাবে সহজে তারা অনেক জিতে গেছে। তাদের কাছে এই অপশনটা থেকে গেছে যে ভারতীয় রুলাররা কোনোদিনই একত্রিত হবে না, এই ছোট ছোট রাজ্যগুলো কোনোদিনই একত্রিত হয়ে আক্রমণ করবে না। এই জিনিসটা এই ছোট ছোট রাজ্যগুলোর ক্ষেত্রে খুবই মানে পরবর্তীকালে খুবই প্রবলেম এনে দেয়। এবং সব থেকে বড় যেটা প্রবলেম, যে মানে সব থেকে প্রথম যে প্রবলেম সেটা হচ্ছে এরা কোনোদিনই চেষ্টাই করেনি যে অল ইন্ডিয়া লেভেলে শাসন করবে। মারাঠারা যদি চেষ্টা করতো তারা অনায়াসে এই সময়, আগের সময় যখন আহমদ শাহ আবদালি আক্রমণ করেনি তার আগের সময় যদি তারা সেই সময় চেষ্টা করতো যে মুঘলদের সরিয়ে দিয়ে পুরো ভারতে শাসন করবে, ব্রিটিশরা তখনও খুব একটা শক্তিশালী নয়, সবে তারা উত্থান লাভ করছে, পুরো তাদেরকে সরিয়ে দিয়ে যদি তারা পুরো ভারতের রাজত্ব করতে শুরু করে দিত তাহলে পরবর্তীকালে ব্রিটিশরা এত বাড়বাড়ন্ত হতো না। কিন্তু এরা কোনোদিন চেষ্টাই করেনি, কোনোদিন তারা চেষ্টা করেনি। এবং এর মানে এই নয় যে মুঘল এই মারাঠাদের বা মহীশূরের বা অন্যান্য যে কিছু শক্তিশালী শিখদের যে ক্ষমতা ছিল না যে পুরো ভারত দখল করতে পারবে, এদের তিনজনের কিন্তু যথেষ্ট বেশি ক্ষমতা ছিল। রাজপুতদের, সমস্ত রাজপুত যদি একত্রিত হয়ে এই সময় মুঘলদের সরিয়ে দিত তাহলে পুরো ভারতে তারা শাসন করতে পারতো, অনায়াসে শাসন করতে পারতো। এই চারটে জায়গার ক্ষমতা ছিল, কিন্তু তারা কোনোদিনই সেই জায়গাগুলোকে কাজেই লাগায়নি। সেটা এটা এদের ক্ষেত্রে একটা বড় ড্রব্যাক। তো এই হচ্ছে এই সময়কার যে ছোট ছোট রাজ্যগুলো তাদের সম্পর্কে দেখলাম এবং তাদের কি প্রবলেম ছিল সেইগুলো কমপ্লিট করলাম। এবার হচ্ছে এই সময় সোশিও ইকোনমিক কন্ডিশন কি ছিল ভারতের, এই সময়ের অর্থনীতি, এই সময়ের সমাজের কি অবস্থা ছিল তার সম্পর্কে একটা কিছু জিনিস দেখে নেবো। কারণ এইগুলো হচ্ছে জাস্ট বেস, এখান থেকে হয়তো ডাইরেক্ট এমসিকিউ কোশ্চেন আসবে না, কিন্তু এই জিনিসগুলো বুঝে নিলে পরবর্তীকালে কেন এই ঘটনাগুলো ঘটছে, ইংরেজরা কি করছে, অন্যান্য রাজ্যগুলো কিভাবে হেরে যাচ্ছে, এই সমস্ত জিনিসগুলো আমরা জানতে পারবো। কেন ভারতের সোশিও ইকোনমিক কন্ডিশন অন্যদিকে চলে গেল, মানে পুরো ইকোনমিক্যালি পুরো ক্ষমতা ইংরেজদের হাতে চলে গেল। এই জিনিসগুলো বুঝতে গেলে আমাদের বেসটাকে তৈরি করতে হবে। তো সেই জন্য এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। তো আমরা মোটামুটি 18th সেঞ্চুরির সময়কার ঘটনা দেখব। এই সময় India failed to make progress economically, socially or culturally at an inadequate pace। যে এই সময়ের ভারতের যতটা উন্নতি হওয়ার দরকার ছিল, যতটা তাদের ইকোনমিক্যালি আরো এগিয়ে যাওয়ার দরকার ছিল, সেইটা ছিল না, সেই পেসটা অনেক কমে গেছিল। অর্থাৎ এই সময় ইকোনমি খুবই স্লো ছিল, প্রচুর খরচ হতো, সোসাইটির অবস্থা খুব একটা ভালো ছিল না, কালচারালি অনেক ডেভেলপ ছিল না। এদিকে কিন্তু ভারত বহু প্রাচীন কাল থেকে ইকোনমিক্যালি, সোশ্যালি বা যদি বলি কালচারালি অনেক রিচ একটা কান্ট্রি, প্রচুর কিছু ছিল এখানে, কিন্তু সেই জিনিসটা এই সময় এসে থমকে যায়। এই মধ্যকালীন ভারতের শেষ সময়টাতে এসে এই সমস্ত যে ডেভেলপমেন্টগুলো এতদিন অবধি ভারতের ছিল সেইটা পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। এবং India became a land of contrast between extreme poverty and extreme luxury exist side by side। এবং এই সময়ের ভারতের দিকে যদি আমরা দেখি, একদিকে রয়েছে একটা শ্রেণী যারা প্রচন্ড বেশি রিচ,
তাদের কাছে অফুরন্ত সম্পদ রয়েছে, প্রচন্ড বেশি সম্পদ রয়েছে। আবার একদিকে রয়েছে এমন একটা শ্রেণী যারা এতটাই গরিব তাদের কাছে কিছুই নেই, এবং এই রিচ, এই পুয়ার শ্রেণী কিন্তু এই রিচ শ্রেণীকে অর্থ দিচ্ছে, এদের অ্যাক্টিভিটিসের মাধ্যমেই কিন্তু এরা বড়লোক হচ্ছে। এখানে যারা কৃষক রয়েছে তারা কৃষিকাজ করছে, সেই কৃষির লাভ এই সমস্ত মানুষগুলো নিয়ে নিচ্ছে। এইরকম একটা কন্ডিশন ভারতের এই সময় ছিল। তো প্রথম হচ্ছে এগ্রিকালচার। যদিও এই সময়ের এগ্রিকালচার প্রাচীন পদ্ধতিতে করা হতো, এই সময় ইউরোপে অনেক বেশি চেঞ্জ এসে গেছে। এই সময় ইউরোপে আধুনিক টেকনোলজি, আধুনিক যন্ত্রপাতি ইত্যাদি ইউজ করে কৃষিকাজ হচ্ছে, সেই জায়গাতে ভারতে কৃষিকাজে এখনো পর্যন্ত কোনো সেরকম জিনিস ইউজ করা হচ্ছে না। তা সত্ত্বেও কৃষকরা কিন্তু যথেষ্ট বেশি ফসল উৎপাদন করতে পারছে। এর কারণ হচ্ছে ভারতের জমি, ভারতের জমি অনেক বেশি উর্বর ছিল, যার ফলে প্রচুর এই সময় ফসল হতো। তাহলে এখানে সেই কৃষকদের অবস্থা ভালো হওয়া উচিত ছিল, কিন্তু কৃষকদের অবস্থা এই সময় সঙ্গীন হয়ে পড়ে। শুধুমাত্র তারা প্রচন্ড হার্ড লেবার দিয়ে খুব অল্প জিনিস তারা নিয়ে আসতে পারতো। এর কারণ অধিকাংশ যে লাভটা, লাভের যে ফলটা, সেটা পুরো খেয়ে যেত ওই ধনী শ্রেণীটা। তারা পুরো লাভের যে মেন এটা সেটা নিয়ে চলে যেত। তার ফলে যে কৃষক সম্প্রদায় তারা অনেক বেশি দুর্বল ছিল এবং তারা অনেক বেশি গরিব ছিল। Even though the agricultural produce supported the rest of the society, a peasant so reward was miserably inadequate. যদিও এই কৃষক শ্রেণী কিন্তু পুরো সোসাইটির ভরণ পোষণ করছে, তাদের এই বাকি যারা রয়েছে গরিব শ্রেণী হোক বা ধনী শ্রেণী, কৃষকদের বাদ দিয়ে যারা রয়েছে তারা সকলেই এই কৃষকদের উৎপন্ন ফসলের মাধ্যমেই বেঁচে রয়েছে। কিন্তু এই কৃষকদের অবস্থা এই সময় একদমই খারাপ ছিল। They were forced to pay exorbitant amounts on the state, the zamindars, the jagirdars and the revenue farmers, but this was worsened under the British rule. এবার এই মধ্যকালীন পরিস্থিতি মোটামুটি 1800 খ্রিস্টাব্দের সময়কার আমরা বলছি, মানে 18 শতাব্দীর মধ্যভাগ এই সময়টা দেখছি। এই সময়ে তারা যে ফসলটা ফলাতো তার অধিকাংশটা নয় জমিদার, নয় জায়গিরদার, আর নয় যারা বড় কৃষক রয়েছে, যাদের অর্থাৎ যাদের জমিতে তারা ভাগ চাষি হিসেবে কাজ করছে, তাদেরকে দিয়ে দিতে হতো। অতএব তাদের হাতে জিনিস, তাদের হাতে যে প্রফিটের পরিমাণটা থাকার কথা সেটা অনেকটা বেশি কমে যেত। এবং এই মানে এই নয় যে এটাই সব থেকে খারাপ পরিস্থিতি ছিল। এরপরে যখন ব্রিটিশ রুল চালু হবে সেটা আরো বেশি খারাপ হয়ে যাবে। এই সময় যাও বা কন্ডিশন একটু হলেও ভালো ছিল, ব্রিটিশদের সময় গিয়ে সেটা একদমই পুরো নষ্ট হয়ে যাবে। অবশ্যই ব্রিটিশদের সময় যখন দেখবো তখন বুঝে যাব ব্যাপারটা কেন এই এটা বললাম। এবার হচ্ছে ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি। ভারত, ভারতের থেকে ব্যবসা বাণিজ্য অনেক বেশি পরিমাণে হতো। ভারতের যে জিনিসপত্র, ভারতে যে এই সময় যে জিনিসপত্রগুলো তৈরি হতো সেইগুলোর হেভি ডিমান্ড ছিল বাইরে, যার ফলে একে একে প্রথমে আরব বণিকরা ভারতে এসছে, তারপরে ইউরোপীয়রা ভারতে এসছে। তো লার্জ স্কেলে এখানে ব্যবসা বাণিজ্য হতো এবং এইখান থেকে এক্সপোর্টের পরিমাণ অনেক বেশি ছিল। এখানকার এক্সপোর্টের পরিমাণ বেশি ছিল, ইম্পোর্টের পরিমাণ কম ছিল। অর্থাৎ আমরা ভারতীয়রা সেই সময় ইম্পোর্ট কম করতাম, জিনিস কম আমদানি করতাম, বেশি জিনিস রপ্তানি করতাম। এখনো তার উল্টো, এখনো আমরা বেশি জিনিস আমদানি করি, তার থেকে বেশি অনেক কম রপ্তানি করি। কিন্তু সেই সময় আমাদের দেশ থেকে বেশি রপ্তানি হতো, কম জিনিস আমদানি হতো, এবং ভারতের জিনিসের প্রচন্ড বেশি ডিমান্ড ছিল ফরেন মার্কেটে। তো এই সময় কি কি জিনিস ইম্পোর্ট করা হতো? কিছু কিছু জায়গা থেকে যে জিনিসগুলো ইম্পোর্ট করা হতো মাঝে মাঝে এরকম পরীক্ষায় প্রশ্ন তুলে দেয়, যেমন পারস্য অঞ্চল থেকে পার্ল, র সিল্ক, উল, ডেটস মানে হচ্ছে খেজুর, ড্রাইড ফ্রুটস মানে শুকনো ফল, রোজ ওয়াটার গোলাপ জল, এই সমস্ত জিনিসগুলো আনা হতো, লাক্সারিয়াস জিনিস। এর মধ্যে একটাও জিনিস কিন্তু কোনো সাধারণ মানুষের ইউজ করার জিনিস নয়, চাল ডাল নয়।
তার ফলে এই যে জিনিসগুলো যেগুলো আমদানি করা হচ্ছে সেই সমস্ত জিনিসগুলো বড় লোকেদের কাছে কাজে ইউজ হতো এবং বড় লোকেদের কাছে প্রচুর অর্থ ছিল, তাদের কাছ থেকে সামান্য অর্থ চলে যাওয়াটা কোনো ব্যাপার ছিল না। তো এখানে আবার র সিল্ক যে জিনিসটা আসতো বা উল আসতো, সেইখান থেকে আবার এখানে ফিনিশ গুড তৈরি হতো, অর্থাৎ সিল্কের কাপড় জামা বা উলের কাপড় জামা তৈরি হতো, সেইগুলোকে আবার বিদেশে রপ্তানি করা হতো। তার উপর আবার ব্যাপক প্রফিট ছিল, কারণ এইখানে তৈরি জিনিসপত্রের ব্যাপক চাহিদা ছিল বিদেশে এবং সেই কারণে ব্যাপক লাভ হতো এখান থেকে। এরপরে হচ্ছে আরবিয়া থেকে কফি, গোল্ড, ড্রাগ এবং হানি, এই সমস্ত জিনিসগুলো দেখো, প্রত্যেকটা জিনিস এখানে যা আনা আনা হচ্ছে সেই সমস্ত জিনিস কিন্তু রুলিং ক্লাসের ইউজ করার জিনিস। কফি, গোল্ড, এই সময় সাধারণ মানুষ কফি খেত না, নিশ্চয়ই আজকের মতো পরিস্থিতি নয়, তখন তো সাধারণ মানুষ চা কফি ইত্যাদি তো খুবই কম, মানে চাটা চাও খেত না সেই সময়। চা কফি এই সমস্ত জিনিসগুলো রুলিং ক্লাসের জন্যই ব্যবহার হতো। তো কফি, গোল্ড মানে হচ্ছে সোনা, ড্রাগ বলতে আফিং বা এই সমস্ত জিনিস, ড্রাগ বলতে এখানে ওষুধ বোঝানো হচ্ছে না, নেশাজাত দ্রব্য সেই সমস্ত, এবং মধু, এই সমস্ত কিছুই বড় লোকেরা ইউজ করতো। চায়না থেকে চা আনা হতো, সুগার আনা হতো, পোর্সিলিন আনা হতো এবং সিল্ক আনা হতো। এর মধ্যে সুগারটা হয়তো সাধারণ মানুষের ব্যবহার করার ছিল, কিন্তু চা, পোর্সিলিন, সিল্ক এই সমস্ত জিনিসগুলো বড় লোকেদের জন্যই ছিল, বা যারা ইন্ডাস্ট্রিয়াল পারপাসে এখানে যারা সিল্কের বস্ত্র তৈরি করে তারা আমদানি করতো। সাধারণ একজন গরিব মানুষ সে কিন্তু আমদানি এগুলো মানে তার ব্যবহারের জন্য জিনিস এগুলো নয়। তিবেত থেকে তিবেত থেকে আনা হতো গোল্ড, সোনা, মাস্ক অ্যান্ড উলেন ক্লোথ, এই সমস্ত জিনিস আনা হতো। আফ্রিকা থেকে আইভরি মানে হচ্ছে হাতির দাঁতের জিনিসপত্র এবং ড্রাগ, নেশার জন্য জিনিসপত্র, এবং ইউরোপ থেকে উলেন ক্লোথ, কপার, আয়রন, লেড অ্যান্ড পেপার, পেপার বলতে কাগজ, এই সমস্ত জিনিস আমদানি করা হতো। তো যে জিনিসগুলো এখানে আমদানি করা হতো মেইনলি শুধুমাত্র বড় লোকেদের ইউজ করার জন্য, আর নয় সেটাকে নিয়ে এসে আবার এখানে প্রসেস করে নতুন জিনিস বানিয়ে সেটাকে আবার রপ্তানি করার জন্য। সাধারণ মানুষের ব্যবহারের জন্য জিনিস এখানে ছিল না, মানে আমদানি করা হতো না। এবার এখান থেকে মানে ভারত থেকে কি রপ্তানি করা হতো, প্রচুর জিনিস এখান থেকে রপ্তানি করা হতো। কটন টেক্সটাইল এর একটা আলাদা সেপারেট মার্কেট ছিল, যে ভারতের কটনের যে বস্ত্র সেটার বিশাল বড় একটা চাহিদা ছিল, এবং তার লোভেই বিভিন্ন ইউরোপীয়রা এসছে, এবং তার সঙ্গে অবশ্যই এ আম, মশলাপাতি, স্পাইসেস, পেপার মানে হচ্ছে আহ, এ উম, গোলমরিচ, এবং হচ্ছে আদার স্পাইসেস মানে অন্যান্য যে সমস্ত মশলা, সেই সমস্ত জিনিস ব্যাপক, এই দুটো জিনিসের প্রচন্ড বেশি মানে বিশাল বড় একটা মার্কেট ছিল। ভারতের মশলা এই সময় পৃথিবী বিখ্যাত ছিল, ভারতের কটন টেক্সটাইল পৃথিবী বিখ্যাত ছিল। এছাড়া সিল্ক সিল্ক ফেব্রিক্স মানে সিল্কের জিনিসপত্র, হার্ডওয়্যার মানে হচ্ছে, হার্ডওয়্যার বলতে হচ্ছে বিভিন্ন মৃৎপাত্র, কাঠের তৈরি জিনিসপত্র, পাথরের তৈরি জিনিসপত্র, এই সমস্ত জিনিসের একটা চাহিদা ছিল। ইন্ডিগো হচ্ছে নীল, সালফেট, তারপর হচ্ছে ওপিয়াম মানে হচ্ছে আফিম, রাইস, রাইস এখান থেকে ব্যাপক পরিমাণে হতো, কারণ ভারতে প্রচুর রাইস মানে হচ্ছে ধান চাষ করা হতো। গম, সুগার, পোর্সিলিন, তারপর পোর্সিলিন বলছি, প্রিসিয়াস স্টোন, ড্রাগ, এই সমস্ত জিনিস ভারত থেকে রপ্তানি করা হতো। ভারতে এই সময় শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি ছিল, ভারতে জাহাজ তৈরি হতো। কোথায় কোথায় তৈরি হতো এই সময়ের কথা, যে সময় বলছি 18 শতাব্দীর মধ্যবর্তী সময়, সেই সময় এই ভারতে মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ এবং বাংলা, এই সমস্ত জায়গাতে শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি ছিল। মহারাষ্ট্রে ছিল, অন্ধ্রপ্রদেশে ছিল এবং বাংলাতে ছিল, এই জায়গাতে সব থেকে বেশি জাহাজ তৈরি হতো। এবং ভারত কিন্তু এইরকম নয় যে জাহাজের সঙ্গে পরিচিত ছিল না, সেই চোল যুগ থেকে ভারতের একটা উন্নত নেভি ছিল, মানে ভারতের রাজাদের কাছে শক্তিশালী নৌবাহিনী ছিল, কিন্তু মধ্যবর্তী সময়ে গিয়ে কিছুটা সেই বাহিনীতে দুর্বল হয়ে পড়ে, মুঘলদের কোনো শক্তিশালী নৌবাহিনী ছিল না, কিন্তু ভারতের মানুষ জাহাজ বা সমুদ্র যাত্রার সঙ্গে যথেষ্ট বেশি পরিচিত ছিল। এবং কেরালার অঞ্চলেও জাহাজ তৈরি হতো, কালিকট অঞ্চলে কেরালার এবং কুয়োলিন অঞ্চলে জাহাজ তৈরি হতো। এই সময়ের এডুকেশন কিরকম ছিল, এডুকেশন পলিসি বা এই সময় শিক্ষার অবস্থা কি ছিল? ভারত এমন একটা দেশ যেখান থেকে এক সময় অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র পৃথিবীর মানুষ পেয়েছে।
ভারতের সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেই প্রাচীন কাল থেকে ব্যাপক পর্যায়ে ছিল। চিকিৎসা বিজ্ঞান ব্যাপক জায়গায় ছিল। ভারতের প্রচুর ভালো ভালো কবি সাহিত্যিক জন্মগ্রহণ করেছেন। একাধিক গ্রন্থ বা রচনা ইত্যাদি এই সময় মানে প্রাচীনকালে ছিল, যেগুলো পরবর্তীকালে ইভেন এখনো পর্যন্ত পৃথিবীর মানুষ অ্যাপ্রিসিয়েট করেন। ভারতেই প্রথম আহ, গ্রন্থ রচনা শুরু হয়। বেদ পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ। এত কিছু থাকা সত্ত্বেও মধ্যকালীন ভারতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, মানে বিশেষত এডুকেশনে। 18th সেঞ্চুরি যদি আমরা দেখি, এই সময়ের শিক্ষা ব্যবস্থাতে নতুনত্ব কিছু ছিল না। আগের যে সমস্ত ইনোভেশন গুলো ছিল, নতুন জিনিস আবিষ্কার, নতুন চিকিৎসা বিজ্ঞানের সম্পর্কে আবিষ্কার বা অ্যাস্ট্রোনমি সম্পর্কে কিছু জানা, সেইগুলো তো আবিষ্কার বলা হয়। কিন্তু সেই ধরনের আবিষ্কার এই সময় পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছিল। ইভেন এই সময় বাইরে যে সমস্ত শিক্ষাগুলো দেওয়া হতো, জিওগ্রাফি সম্পর্কে, টেকনোলজি সম্পর্কে, সায়েন্স সম্পর্কে, এই সময় সায়েন্স, অ্যালকেমি, এই সমস্ত জিনিস বাইরে চালু হয়ে গেছে। বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে এগুলো শুরু হয়ে গেছে, কিন্তু ভারতে কিন্তু সেইগুলো পুরোপুরি বন্ধ হয়ে গেছিল, একদম কিছু হতো না। এই সময় ভারতে যা পড়ানো হতো সেটা হচ্ছে লিটারেচার, সাহিত্য, ল। ল বলতে কি, ল বলতে ওই উকিল যেরকম আজকের যে ল সিস্টেম সেরকম নয়। মুসলিম যে যে ল রয়েছে, শরিয়ত ল, সেইটা পড়ানো হতো। হিন্দুদের যে ল রয়েছে সেইগুলো পড়ানো হতো। রিলিজিয়ান, ধর্মের ওপরে শিক্ষা প্রচন্ড বেশি হতো। প্রচন্ড বেশি ধর্মের উপর ফোকাস করা হতো। ধর্ম অবশ্যই ভালো, এর মানে এই নয় যে ধর্ম খুব খারাপ জিনিস, কিন্তু ধর্ম শিক্ষা নিয়েই শুধু থাকলে হবে না, তার সঙ্গে অন্যান্য জিনিস শিখতে হবে। ধর্ম শিক্ষারও প্রয়োজন রয়েছে, কিন্তু তার সঙ্গে অন্যান্য জিনিস দরকার, সেইগুলো হতো না। ফিলোসফি এই সময় পড়ানো হতো, মানে দর্শন, লজিক পড়ানো হতো। কিন্তু মেন এই সময়ের মানুষ, পৃথিবীর মানুষ যেগুলো শিখছে, ইউরোপীয়রা যেগুলো, যে ভাষা, যে জিনিসগুলো পড়াশোনা করছে, সেইগুলো এই সময় মানুষ ভারতে পড়তো না। যেমন ফিজিক্যাল অ্যান্ড ন্যাচারাল সায়েন্স, এই সময় পৃথিবীতে সায়েন্সের অনেক উন্নতি হতে শুরু করেছে, অথচ ভারতই প্রথম এই ফিজিক্স বা কেমিস্ট্রি, কণা সম্পর্কে যে মতবাদ, থিওরি অফ রিলেটিভিটি, এই সমস্ত কিছু ভারত থেকে এসেছে। কিন্তু এই সময় এসে ভারতে কোনো এরকম জিনিস পড়ানো হতো না। মেনলি রিলিজিয়ান, লিটারেচার, এই সমস্তর উপরে নির্ভরশীল ছিল পড়াশুনো। এই সময় বাইরে বিভিন্ন টেকনোলজির ওপর পড়াশোনা করা হতো। সেই টেকনোলজির সম্পর্কে জ্ঞান ভারতীয়দের এই সময় ছিল না। জিওগ্রাফি সম্পর্কে মানুষ এই সময় উৎসাহী হয়ে পড়ে। বিভিন্ন জায়গাতে মানুষ যখন বেরিয়ে পড়ে, নতুন নতুন দেশ আবিষ্কার করতে থাকে, সেই সমস্ত সম্পর্কে তারা বই লিখতে থাকে। সেই জিনিসগুলো সম্পর্কে ভারতের শিক্ষা ব্যবস্থায় এই সময় পড়ানো হতো না। তো তাহলে এই জিনিসগুলো অবশ্যই একটা নেগেটিভ এফেক্ট ফেলে। টেকনোলজির শিক্ষা যদি না পাওয়া যায়, তাহলে আধুনিক টেকনোলজি সম্পন্ন যারা ব্যক্তি, অর্থাৎ ইউরোপীয়রা ভারতে আসছে, তারা সহজে ভারতীয়দের হারিয়ে ফেলছে। তারা সহজে তাদের কাছে উন্নত মানের বন্দুক বা উন্নত ধরনের অস্ত্রশস্ত্র রয়েছে, যেগুলো সম্পর্কে কোনো নলেজ ভারতীয়দের নেই, কারণ তাদের শিক্ষা ব্যবস্থা সেটা শেখায় না। তো শিক্ষা ব্যবস্থা একটা বড় জিনিস, তার উপর যদি জিওগ্রাফি বা সায়েন্স, এই সমস্ত জিনিসগুলো শেখানো হয়, তাহলে কি হবে, মানুষের মধ্যে নিজের সম্পর্কে ক্ষমতা বা নিজের সম্পর্কে ভাবা, এই সমস্ত জিনিসগুলো বাড়বে। কিন্তু যখনই শুধুমাত্র ধর্ম বা এই জিনিসগুলোর উপর বেশি জোর দেওয়া হবে, তাহলে মানুষ সীমাবদ্ধ হয়ে যাবে। আর বারে বারে বলছি, এই জিনিসটা কিন্তু শেখা খারাপ নয়, রিলিজিয়ানের সম্পর্কে পড়াশোনা কিন্তু ভালো, কিন্তু তার সঙ্গে অন্যান্য জিনিসও শিখতে হবে, যেগুলোতে মানুষের মন বিকশিত হবে, যার ফলে মানুষ জানতে পারবে যে পৃথিবীর কোথায় কি হচ্ছে। যদি তা আমাদেরকে ইতিহাস পড়ানো না হতো, আমরা কোনোদিন জানতে পারতাম না যে আমাদের প্রাচীন ইতিহাস কতটা গ্লোরিফাই। আমরা ব্রিটিশরাই যা বলে গেছে সেটা নিয়েই পড়ে থাকতাম। আমরা বলতাম যে ব্রিটিশরাই আমাদের সমস্ত কিছু শিখিয়েছে, আমরা কিচ্ছু জানতাম না, আমরা পুরো অশিক্ষিত বর্বর ছিলাম। এই জিনিসগুলোই মেনে নিতাম, যেটা ব্রিটিশরা বারে বারে চেষ্টা করেছে শেখানোর। কিন্তু আমরা এখন জানি যে না, ভারতের ইতিহাস অনেক বেশি রিচ, ভারতে অনেক ভালো ভালো জিনিস হয়েছে। সেইগুলোর কারণ হচ্ছে এডুকেশন। তো এডুকেশন মানুষকে বিকশিত করে, যেটা এই সময় সীমাবদ্ধ ছিল। যাই হোক, অনেকটা বড় কথা, অনেক হলো কথা। হিন্দুরা এই সময় যেখানে পড়তো, সেই জায়গাটাকে বলা হতো পাঠশালা, এবং মুসলিমরা এই সময় যেখানে পড়তো সেই জায়গাটাকে বলা হতো মক্তব।
এটা অ্যাকচুয়ালি আজকের যে প্রাথমিক শিক্ষা কেন্দ্র সেই রকম ছিল। আমরা যে আজকে ক্লাস 1 থেকে 10 অবধি পড়ি স্কুলে, সেই ধরনের জিনিসটা ছিল হচ্ছে পাঠশালা এবং মক্তব। এরপরে আবার হায়ার স্টাডি করার জন্য যেতে হতো এই জায়গাতে, চৌপাঠি বা টোল বা মাদ্রাসাতে। তো যাই হোক, পরে যাচ্ছি সেখানে। পাঠশালা এবং মক্তব, যেখানে যথাক্রমে হিন্দু এবং মুসলিম মানুষরা পড়াশুনো করত। এই সময় যদি হিন্দুরা হায়ার স্টাডি করতে চাইতো, পাঠশালার পরেও তারা পড়তে চাইতো, তাদেরকে যেতে হতো চৌপাঠি বা টোলে। চৌপাঠি আর টোল একই জিনিস। বিহারে বলা হতো চৌপাঠি এবং বাংলাতে বলা হতো টোল। এবং বিহার এবং বাংলা এই সময় হিন্দু শাস্ত্রের বা হিন্দু ধর্ম, হিন্দুদের পড়াশোনার সব থেকে বড় জায়গা ছিল বিহার এবং বাংলা। এইখানেই এই চৌপাটি এবং টোলগুলো অবস্থিত ছিল। অন্যদিকে আরো কয়েকটা জায়গা, মানে বিহার এবং এর মধ্যেই পড়ছে, দেখো কাশী, ত্রিহুত, নালন্দা, উৎকল, এই সমস্ত জায়গাগুলো বিহার এবং বাংলার মধ্যেই পড়ছে। এরপর হচ্ছে মাদ্রাসা। মুসলিমরা মক্তবে পড়ার পরে তারপর যদি তারা হায়ার স্টাডি করতে যায়, তাহলে তাদেরকে যেতে হতো মক্তবে, মাদ্রাসাতে। এবার মাদ্রাসাতে শুধুমাত্র হিন্দুরা পড়তো তা, মুসলিমরা পড়তো তা নয়, এখানে হিন্দুরাও পড়াশোনা করতো। এর পিছনে কারণ রয়েছে। কারণ মাদ্রাসাতেই তখন শুধুমাত্র পার্সিয়ান ভাষা এবং আরবি ভাষা পড়ানো হতো। এবং যেহেতু এই সময়ে মুঘলদের সময় কোর্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে পার্সি, পার্সি ভাষায় তারা কোর্টে কাজকর্ম করতো। অতএব কেউ যদি সরকারি চাকরি পেতে চায়, তাহলে তাকে পার্সি ভাষা জানতে হতো। সেই কারণে হিন্দুরাও পর্যন্ত এই সময় মাদ্রাসাতে পড়তে যেত, এবং মুসলিমরা তো অবশ্যই এখানে পড়তে যেত। এবং মুঘল সাম্রাজ্যে যতদিন আকবর থেকে শাহজাহান রাজত্ব করেছে, এই সময়ের একটা অ্যাডভান্টেজ হচ্ছে এই সময় হিন্দুদেরকেও শাসন ব্যবস্থাতে বা মন্ত্রিত্বে জায়গা দেওয়া হয়েছে। এই সময় কিন্তু ধর্ম নিয়ে এরকম কোনো বিভেদ করা হয়নি, যেটা আমরা এতে দেখে এসেছি, এই সুলতানি যুগে দেখে এসেছি। সেরকম কিছু এই সময় করা হয়নি। তার ফলে হিন্দুরাও এগিয়ে এসছে, হিন্দুরাও পার্সি ভাষা, আরবি ভাষায় পড়াশুনো করেছে, তারাও গিয়ে এতে গিয়ে স্থান পেয়েছে, রাজ দরবারে স্থান পেয়েছে। কিন্তু এই সমস্ত কিছু পরিবর্তন হয়ে যায় যখন ঔরঙ্গজেব শাসনে আসে। ঔরঙ্গজেব পুরো এই সমস্ত জিনিসগুলো বন্ধ করে দেয়। শুধুমাত্র মুসলিমরাই শুধু এই সময় ঔরঙ্গজেবের আন্ডারে আসতে পারতো। কিন্তু না, সেরাম নয় যে এটা একদম এরকমই করা হয়েছিল। মুসলিমদের প্রেফারেন্স বেশি দেওয়া হয়েছিল। এরম নয় যে ঔরঙ্গজেবের সময় কোনো হিন্দু ঔরঙ্গজেবের আন্ডারে কোনো দপ্তরে ছিল না, এরকমও ছিল, উদাহরণ রয়েছে। কিন্তু অন্যরা যেরকম আকবর বা শাহজাহান বা এদের সময় যেরকম হয়েছিল, জাহাঙ্গীরের সময়, সেই রকম অতটা বেশি ছিল না। যাই হোক, এই সময় তাও পড়াশুনো করা হতো এই সমস্ত জায়গাগুলো। এবার হচ্ছে রিলিজিয়ন এবং কাস্ট, ধর্ম এবং জাতি ব্যবস্থা এই সময় কেমন ছিল। হিন্দুদের এই সময় 4 বর্ণ ছিল। সেম ব্যাপার, আগে যেরকম 4 বর্ণে বিভক্ত ছিল, এই সময়ও তারা 4টে বর্ণে বিভক্ত ছিল। আবার এই 4 বর্ণের মধ্যে এই সময় হিন্দুদের একাধিক সাব কাস্ট তৈরি হয়ে যায়। অর্থাৎ একজন ব্রাহ্মণ, ব্রাহ্মণ সেই ব্রাহ্মণের আবার একাধিক ভাগ রয়েছে। কেউ একটু উন্নত মানের ব্রাহ্মণ, কেউ একটু কম উন্নত মানের ব্রাহ্মণ। যেমন বিভিন্ন নাম হয়, আমার অত নেই, আইডিয়া নেই, রাঢ়ী ব্রাহ্মণ, বারেন্দ্রী ব্রাহ্মণ ইত্যাদি ইত্যাদি হয় না, সেই রকমের আলাদা আলাদা ভাগ ছিল। এই সময় সাব কাস্টে পরিণত হয়ে যায়। শুধুমাত্র 4টে বর্ণ রয়েছে তা নয়, তাদের আবার সাব কাস্ট। ক্ষত্রিয়দের সেম, তাদের আবার সাবকাস্ট। বৈশ্যদের সেম, শূদ্রদের সেম, প্রত্যেকের এরকম আলাদা আলাদা সাবকাস্ট ছিল। এ তো গেল হিন্দুদের কথা। মুসলিম জনসাধারণও এই সময় বিভিন্ন কাস্টে বিভক্ত ছিল। এরম নয় যে মুসলিমদের মধ্যে কোনো ভাগ ছিল না। প্রথম ভাগ হচ্ছে শিয়া এবং সুন্নি, এই দুটো ভাগে তারা বিভক্ত ছিল। এক শ্রেণী অন্য শ্রেণীকে এ করতো না। যেমন করে হিন্দুদের ক্ষেত্রে সেই সময় ছিল ব্রাহ্মণরা ক্ষত্রিয়দের টাচ করবেন, ব্রাহ্মণরা শূদ্রদের টাচ করবে না, শূদ্ররা ব্রাহ্মণদের অঞ্চলে যাবে না। সেম ব্যাপার এখানে এই ছিল। সুন্নি এবং শিয়া, এই দুটো শ্রেণীর মধ্যে, শিয়া এবং সুন্নির মধ্যেও দুটো ভাগ ছিল। এবার এই ভাগটা ছাড়াও নোবেল যারা ছিল, মানে হচ্ছে আমির উমরাহ যারা ছিল, তাদের মধ্যে আবার ভাগ ছিল। কেউ ইরানি নোবেল, কেউ আফগানি আমির, কেউ তুরানি আমির, কেউ হিন্দুস্তানি মুসলিম। অর্থাৎ এই সময় যারা নোবেল ছিল, আমির উমরাহরা ছিল, তারা 4টে ভাগে বিভক্ত ছিল। একটা হচ্ছে ইরানি, আফগানি, তুরানি এবং হচ্ছে হিন্দুস্তানি মুসলিম। তো
এই ভাগটাতে বোঝাই যাচ্ছে ইরানি যারা ইরান থেকে আসছে, আফগানি যারা আফগান থেকে আসছে, আফগানিস্তান থেকে, তুরানি যারা তুর্কি ওই অঞ্চল থেকে আসছে, এবং ভারতেই যারা মুসলিম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে হিন্দুস্তানি মুসলিম বলা হচ্ছে। তো এইরকম ভাগে বিভক্ত ছিল। আবার একটা ভাগ ছিল, সেটা হচ্ছে শরীফ মুসলিম, আর একটা হচ্ছে আজলাব মুসলিম। শরীফ মুসলিমরা একটু উচ্চ বর্ণের মুসলিম বলতো নিজেদেরকে, আজলাফ মুসলিমরা একটু নিম্ন বর্ণের মুসলিম ব্যক্তি ছিল। অর্থাৎ যেমন করে বর্ণ ব্যবস্থায় বা হিন্দুদের বর্ণ ব্যবস্থায় একটা ছিল হচ্ছে ব্রাহ্মণ আর নিচে ছিল হচ্ছে শূদ্র, এরকম বা এরকম সেম সিস্টেম এই শরীফ মুসলিম আর আজলাফ মুসলিমদের মধ্যে ছিল। মহিলাদের অবস্থা কিরম ছিল এই সময় সোসাইটিতে? মহিলাদের কোনো ভালো অবস্থা অবশ্যই ছিল না। মহিলাদের কিছু করার অধিকার ছিল না, তাদেরকে ঘরের মধ্যে বন্দি থাকতে হতো, তাদেরকে পর্দার পিছনে থাকতে হতো, যেগুলো একটা সমাজের নেগেটিভ জিনিস। কোনো একজন মহিলার উপরে সমাজ কেমন ব্যবস্থা করছে তার উপর নির্ভর করে বলা যেতে পারে যে সমাজের অবস্থা কেমন। তো যাই হোক, এই সময়ের উচ্চ বর্ণের যারা মহিলা ছিল তারা বাড়িতেই থাকতো, ঘরের মধ্যে থাকতো, তারা বাইরে বেরোতো না, সূর্যের আলো দেখতো না। কোথাও যদি তাদের যেতে হতো অন্ধকার করা কোনো গাড়িতে, মানে পুরো গাড়ির মধ্যে বা পালকির মধ্যে পুরো বদ্ধ অবস্থায় যেতে হতো। এরকম বিভিন্ন সিনেমাতে আমরা দেখে থাকি, পুরো এক্সাক্ট সেম সিস্টেম ওই সময় ছিল। কিন্তু এটা এরম নয় যে সমস্ত মহিলাদের মধ্যে ছিল, আপার কাস্ট মহিলাদের মধ্যে এটা ছিল। আবার লোয়ার কাস্ট মহিলারা বাইরে বেরোতো, তারা মাঠে কাজ করতো, তারা অন্যান্য জায়গাতে কাজ করতো এবং এক্সট্রা ইনকাম তারা নিয়ে আসতো। যে হিন্দু ধর্মে যারা বিধবা থাকতো তাদের অবস্থা খুবই খারাপ ছিল এই সময়। তাদেরকে প্রচন্ড নিয়ম কানুন, আচার বিচার এরকম পালন করতে হতো। তাদের মাথা মুড়িয়ে দেওয়া হতো, মস্তক যেটাকে মানে ন্যাড়া করে দেওয়া, তাদেরকে সাদা বস্ত্র পরে সামান্য খাবার খেয়ে তারা রাতে মানে সূর্যাস্তের পর খাবার খেতে পারতো না, একটা ঘরের মধ্যেই থাকতে হতো। এইরকম ব্যবস্থা ছিল হিন্দু যারা ছিল বিধবা ছিল তাদের অবস্থা, খুবই সঙ্গীন অবস্থা ছিল। তো এই সময় দুজন ব্যক্তি এই হিন্দু বিধবাদের পুনর্বিবাহের চেষ্টা করে, যদিও তারা করতে পারেনি। একজন হচ্ছে রাজা সোয়াই জয় সিং, ইনি হচ্ছেন আম্বারের রাজা ছিলেন, এবং আরেকজন মারাঠা জেনারেল ছিলেন যার নাম পরশুরাম ভাউ। যদিও এরা চেষ্টা করেছিল, সেরকম কিছু করে যেতে পারে না। অর্থাৎ রাজা রামমোহন রায়ের আগেও বা ওদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আগেও কেউ বিধবা বিবাহ বা নারীদের মুক্তির চেষ্টা করেছিল। এই সময় এই দুজন ব্যক্তির নাম করা যায়। এবার হচ্ছে আর্কিটেকচার অ্যান্ড কালচার। যেহেতু মুঘল সাম্রাজ্যের এই সময়ের খুবই খারাপ অবস্থা, সেই কারণে মুঘলদের আন্ডারে আর কেউ গিয়ে প্যাট্রোনাইজ নেওয়ার চেষ্টা করছে না। আগে যেমন মুঘলদের রাজ দরবারে কবি, সাহিত্যিক, বিভিন্ন গুণী ব্যক্তিরা, গানের দিক থেকে বা অন্যান্য দিক থেকে যে সমস্ত গুণী ব্যক্তিরা থাকতো তাদেরকে বাদশাহ দিত, প্যাট্রোনেজ করতো, তারা সেখানেই লিখতো, তাদের যে বইগুলো লিখতো, এরকম ঘটনাটা চলতো। কিন্তু মুঘলদের অবস্থা যখন খারাপ হয়ে যায়, তাদের অর্থনৈতিক অবস্থা যখন খারাপ হয়ে যায়, এই সমস্ত ব্যক্তিরা ধীরে ধীরে অন্যান্য নতুন যে রাজ্যগুলো স্থাপিত হচ্ছে সেই সমস্ত রাজ্যগুলোতে চলে যেতে শুরু করে। যেমন হায়দ্রাবাদ, লখনৌ, মুর্শিদাবাদ, পাটনা, কাশ্মীর, এই সমস্ত জায়গাতে এই সময়কার যারা লেখক কবি ছিল তারা একে একে চলে যায়। তো এই সময়ের কিছু স্থাপত্য হচ্ছে বড়া ইমামবাড়া তৈরি করেছিল আসফউদ্দৌলা 1784 খ্রিস্টাব্দে। এটা লখনৌতে প্রতিষ্ঠিত হয়েছে, এখনো রয়েছে অবশ্যই। আসফউদ্দৌলা এটা তৈরি করেছিল 1784 খ্রিস্টাব্দে। এরপরে সোয়াই জয় সিং এর নাম খুব ইম্পর্টেন্ট, কারণ ইনি জয়পুর শহরটাকে তৈরি করেছিলেন, যাকে আমরা পিঙ্ক সিটি বলি। জয়পুর এই শহরটাকে পুরো তিনি তৈরি করেছিলেন। এছাড়া তিনি অ্যাস্ট্রোনমির ওপরে খুবই একজন উৎসুক ব্যক্তি ছিলেন। অ্যাস্ট্রোনমির জন্য তিনি বিভিন্ন কারণে গবেষণা করার জন্য, অবজারভেশন করার জন্য, তারা নক্ষত্র ইত্যাদি অবজারভেশন করার জন্য 5টা এরকম জায়গা খুলেছিলেন। একটা হচ্ছে দিল্লিতে, জয়পুরে, বেনারসে, মথুরাতে, আর হচ্ছে উজ্জয়নে। এখান থেকে অ্যাস্ট্রোনমি যারা এই নিয়ে যারা খুব ছিল, মানে পারদর্শী ছিল বা যাদের উৎসাহ রয়েছে, তারা এখানে বিভিন্ন কাজ করতে পারতো। এছাড়া
আরো তিনি একটা জিনিস করেছিলেন, সেটা হচ্ছে তিনি একটা টাইম টেবিল তৈরি করেছিলেন, যাকে বলা হচ্ছে জিজ মোহাম্মদ শাহী। জিজ মোহাম্মদ শাহী এটাও তৈরি করেছিল এই সোয়াই জয় সিং। এটাও অ্যাস্ট্রোনমিতে যারা পড়াশোনা করতে চাইছে তাদের জন্য প্রয়োজন। কিন্তু এই তো লাস্ট যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে লিটারেচার। 18 সেঞ্চুরির লিটারেচারের মেন বৈশিষ্ট্য হচ্ছে এই সময় উর্দু ল্যাঙ্গুয়েজে লেখার প্রচন্ড বেশি উন্নতি হয়। এই সময় মেন যে রচনাগুলো হয়েছে সবই উর্দু ল্যাঙ্গুয়েজে। এছাড়াও রিজিওনালি অনেক কিছু লেখা হয়েছে, কিন্তু উর্দু ল্যাঙ্গুয়েজ খুবই ইম্পর্টেন্ট ছিল। তো এই সময়ের যারা উর্দু কবি ছিল তাদের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে মীর সৌদা, নাজির আর মির্জা গালিব। মির্জা গালিব খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং ইনি খুবই পপুলার অ্যাকচুয়ালি। মির্জা গালিব প্রচন্ড ভালো ভালো রচনা এই সময় একজন রচনাকার, যিনি উর্দু ভাষায় কবিতা লিখে গেছেন, এবং ইনি যদিও একটু কিছুদিন পরের একজন ব্যক্তি, 19 শতাব্দীতে তিনি লিখেছেন, কিন্তু যাই হোক উর্দু ভাষায় তিনি রচনা করেছেন। আচ্ছা, মালায়ালাম ভাষায় একজন খুব গুরুত্বপূর্ণ লেখক হচ্ছেন কাঞ্চন নাম্বিয়ার। কাঞ্চন নাম্বিয়ার, এই নামগুলো খুব ইম্পর্টেন্ট। এবার পাঞ্জাবি ভাষায় একটা খুব ভালো এই সময় রচনা হয় যার নাম হীর রাঞ্ঝা। এই গ্রন্থটা, এটা একটা অ্যাকচুয়ালি এপিক, মানে হচ্ছে মহাকাব্য, একটা রোম্যান্টিক এপিক, মানে হচ্ছে একটা রোম্যান্টিক মহাকাব্য। এবং হীর রাঞ্ঝা খুবই কমন এটাও একটা খুব কমন গ্রন্থ, কারণ এর উপরে বেস করে অনেক সিনেমা, অনেক রচনা এর মধ্যেই হয়ে গেছে। হীর রাঞ্ঝার নামটাও অনেকে হয়তো তোমরা শুনে থাকবে। এটা রচনা করেন ওয়ারিস শাহ। এরপরে সিন্ধি ভাষায়, সিন্ধি ল্যাঙ্গুয়েজের এই সময় একজন গুরুত্বপূর্ণ লেখক হচ্ছেন শাহ আব্দুল লতিফ, এবং ইনি রচনা করেন রিসালো। রিসালো বলে একটি গ্রন্থ তিনি রচনা করেন। রিসালো হচ্ছে অ্যাকচুয়ালি একটা কালেকশন অফ পোয়েম, মানে হচ্ছে কয়েকটা কবিতা গুচ্ছ যাকে বলা হয়। তো এই হচ্ছে এই সময়কার যে আহ, রচনা সেইগুলো। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো। এই ভিডিওটা এখানেই শেষ, এবং এর সাথে সাথে এই চ্যাপ্টারটাও এখানে শেষ। এরপর পরে আবার একটা নতুন চ্যাপ্টার শুরু করব। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।